এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম মোহাম্মদ বোরহানউদ্দিন। ওনার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাতে। ঘটনাটি উনি ওনার দাদির মুখ থেকে শুনেছেন। দাদির নাম লালমতি। দাদির বর্তমান বয়স 96 বছর। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ওনার শরীরে বাসা বেঁধেছে। আর যখন উনি মোটামুটি স্বাভাবিক ছিলেন, মোটামুটি স্বাভাবিক না, উনি বিভিন্ন সময়ই এই ঘটনাগুলো অনেকের সাথেই শেয়ার করেছেন। তাই বোরহানউদ্দিন ভাইও এই ঘটনাটি বিভিন্ন সময় অনেকবারই দাদির কাছ থেকে শুনেছেন। উনি জানিয়েছেন দাদির কাছে এখন নতুন করে কিছু জিজ্ঞেস করাটা আসলে ওভাবে উচিত হয় না, কেননা দাদি যখন কোনো কথা বলেন এক কথা অনেকবার বলতে থাকেন। এটা বার্ধক্যজনিত কারণে এই সমস্যাটা হয়েছে। আর যেহেতু এত বছর বয়স হয়ে গেছে, অনেক স্মৃতি ওনার হারিয়ে গেছে। এই কারণে অনেক তথ্য উনি এখন আর বলতে পারেন না। কিছু কিছু কথা মনে করতে পারেন, তবে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোর বর্ণনা করতে পারেন না। তো যাই হোক, মূল ঘটনায় চলে যাই। মূল ঘটনাটি যখন ঘটে তখন দাদির জন্মও হয় নাই। দাদির বর্তমান বয়স যদি 96 বছর হয়, তখন দেখা যাচ্ছে যে এখন থেকে 100 বছরের বেশি সময় আগে এই চাঁদপুর যে জেলা, তারপর মতলব যে থানা, এখন তো মতলব উত্তর দক্ষিণ থানা, তখন তো ওই সমস্ত এলাকাগুলোতে ইলেকট্রিসিটির কথা চিন্তাও করা যায় না। ওই সমস্ত এলাকা তো দূরের কথা, বর্তমানে যে সমস্ত এলাকাগুলো শহর হয়ে গেছে, জেলা শহর হয়েছে, আজ থেকে 100 বছরের বেশি সময় আগে সেখানেও তো ইলেকট্রিসিটি ছিল না। ওই সময়ে দেখা যেত যে যারা ধান ভাঙতেন, অর্থাৎ ধান থেকে চাল বের করতেন, ঢেকি ছিল একমাত্র ভরসা। এই লালমতি দাদির যিনি বাবা, তার নাম ছিল ইউসুফ আলী মুন্সি। উনি মসজিদের একজন ইমাম ছিলেন। ওই সময় ওই এলাকায় যারা ধর্মীয় কাজের সাথে নিয়োজিত থাকতেন তাদেরকে মৌলবী, মুন্সি, মোল্লা এগুলো বলা হতো। তো উনি মুন্সি নামে পরিচিতি পান। ওনার মূল নাম হলো মোহাম্মদ ইউসুফ আলী, নামের সাথে মুন্সি যুক্ত হয়ে গেল আর কি। উনি একজন রাকি ছিলেন। ওনার অনুগত বেশ কিছু জিন ছিল। তারা যে শুধু তাকে এই রুকিয়া সংক্রান্ত কাজে সহযোগিতা করতো বিষয়টা এরকম না, বাড়ির অনেক ভারী কাজও নাকি তারা এমনিতেই করে দিত। যেমনটা হতো এই ঢেকিতে ধান ভাঙানো, ঢেকি পাড় দেয়া কিন্তু বেশ কষ্টসাধ্য একটি বিষয়। বাড়ির মহিলারা কি করতেন, অনেক রাত্রে উঠতেন, সন্ধ্যার পর পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতেন, রাত 2টো 2:30 কি আনুমানিক 3টার দিকে উঠে এই ঢেকিতে পাড় দিতে হতো। ঢেকি পাড় দেবার পর সেখান থেকে চাল বের হতো। চালগুলো থেকে আবার যে তুষ বা কুড়া, এগুলোকে আবার আলাদা করতে হতো। এটা কিন্তু সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ কাজ। মাঝে মাঝে বাড়ির সদস্যরা রাতের বেলা শুনতে পেতেন যে ঢেকির ঘর থেকে ঢেকির আওয়াজ আসছে। সবাই চিন্তা করতেন কি ব্যাপার, আওয়াজ আসে কোত্থেকে। বাড়ির মহিলারা বাইরে গিয়ে দেখতে চাইলে ইউসুফ আলী মুন্সি উনি বলতেন, এই খবরদার, কেউ বাইরে যাবা না, যা হচ্ছে হচ্ছে, সকালে যাবা। সকালে গিয়ে দেখা যেত চালগুলো আলাদা রাখা, আবার কুড়াগুলো আলাদা রাখা, খুব সুন্দর করে এগুলো আলাদা করে রাখা হয়েছে। তো এরকম অনেক ঘটনাই ওই বাড়িতে ঘটতো। এই যে লালমতি দাদি, উনি কিন্তু ইউসুফ আলী মুন্সির 4র্থ স্ত্রীর সন্তান, অর্থাৎ উনি আগের 3টি বিয়ে করেছিলেন। ওনার প্রথম স্ত্রী যিনি ছিলেন, তার 2টো কন্যা সন্তান হয়। এর পরপরই উনি অসুস্থ হয়ে মারা যান। এরপরে উনি যাকে বিয়ে করেছিলেন তিনি অনেকটাই সহজ সরল একজন নারী ছিলেন। এতটাই সহজ সরল যে আসলে সামান্যতম যেই প্যাচ, কথার প্যাচ, এগুলো উনি বুঝতে পারতেন না। আর দেখা যেত যে উনি যখন কথা বলতেন, কথাটা নাকি জড়িয়ে যেত, মানে অনেক ক্ষেত্রেই কথাটা অস্পষ্ট হয়ে যেত। এতটা সহজ সরল হওয়ার কারণে অনেক মানুষ নাকি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তবে এটা নিয়ে কিন্তু এই ইউসুফ আলী মুন্সির কোনো আক্ষেপ ছিল না, উনি তো জেনে শুনেই বিয়ে করেছেন। তাছাড়া উনি কিন্তু যে কোনো কাজে কর্মে দক্ষ না এমনটাও না, উনি ঠিকঠাক মতো কাজ করেন। ওনার 2টো বিষয় নিয়ে মানুষ হাসাহাসি করতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো। এক হচ্ছে উনি সহজ সরল, আর এক হচ্ছে উনি কথা বলতে গেলে মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে কথাটা জড়িয়ে যেত। এই হচ্ছে ওনার সমস্যা। আসলে মানুষ সহজ সরল হওয়া এটাও যে সমস্যা, এই জামানায় এসে আসলে আমাদের অনেক কিছুই দেখতে হয় আর কি। যাই হোক, যেহেতু অনেক মানুষ ওনাকে দেখে হাসি তামাশা করত, উনি এটা নিয়ে মনোকষ্টে ভুগতেন।
ইউসুফ আলী মুন্সির প্রথম ঘরে যে স্ত্রী ছিলেন, অর্থাৎ প্রথম যে স্ত্রী, তিনি মারা যাওয়ার পর তো দ্বিতীয় বিয়ে করেছিলেন। ওই দুই মেয়েকে কিন্তু ইনি অর্থাৎ দ্বিতীয় স্ত্রী খুব ভালোভাবেই দেখাশোনা করতেন, কিন্তু নিজের কোনো সন্তান হচ্ছিল না। এটা নিয়ে ওনার একটা আক্ষেপ ছিল। ওই বাড়ির আশেপাশে বেশ কিছু বাগান ছিল। বাগান বলতে অনেক বড় বড় গাছ না, কিন্তু দেখা যেত যে যে পাতাগুলো পড়তো এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে এসে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ওনারা সবসময় এই চেষ্টাটা করতেন। তো এই যে ইউসুফ আলী মুন্সির যিনি দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ দাদির দ্বিতীয় মা বলবো আর কি, তো উনি মাঝে মাঝে ঝাড়ু দেওয়ার জন্য ওই দিকটাতে যেতেন। তো তো একদিন গিয়েছেন ওইদিকে, ঝাড়ু দিতে দিতে দেখলেন যে একটা মাঝারি আকারের কলস পড়ে আছে। তো উনি চিন্তা করলেন যে এই কলসটা কোত্থেকে এলো, মনে হয় বাচ্চারা ঘর থেকে নিয়ে আসছে, খেলতে খেলতে এখানেই রেখে চলে গেছে। তো উনি কলসটা ধরলেন, দেখলেন যে কলসের মুখটা আটকানো আর কলসটা বেশ ভারী। উনি চিন্তা করলেন এটা কিসের তৈরি, একবার মনে হচ্ছে লোহার, একবার মনে হচ্ছে পিতলের, নাকি তামার, নাকি, উনি আসলে ওভাবে বুঝতে পারছেন না। উনি তো অতি সহজ সরল একজন নারী। উনি কি করলেন যে এইটা নিয়ে ঘরে রেখে দিয়েছেন। উনি চিন্তা করেছেন এই বাড়িরই হবে, বাচ্চা কাচ্চারা নিয়ে আসছে। অনেক সময় দেখা যেত যে ওনাদের যে আত্মীয় স্বজন আশেপাশে আছে ওনারাও তো ঘরের মধ্যে আসতো, আবার ওনার তো আগের পক্ষের দুটো মেয়ে ছিল, তারাও নিয়ে আসতে পারে। উনি বাসার কোথায় কি আছে এই বিষয়গুলো ওভাবে তখনও অবগত ছিলেন না, মানে এমন জায়গা আছে উনি ওখানে হাতও দেন নাই। আর ওনার স্বামীর সাথে ওই বিষয়ে কথা বলেন নাই যে ওখানে কি আছে না আছে। ওনার প্রয়োজনের জন্য মানে যতটুকু কাজ করতে হতো, যতটুকু কাজের জন্য যাওয়া লাগে সেই সমস্ত জায়গাগুলোতে উনি যেতেন, এই পর্যন্তই। আর অতি সহজ সরল হওয়ার কারণে অনেক বিষয় উনি আসলে খেয়ালও করতেন না। তো এই কারণে উনি চিন্তা করছেন এটা হয়তো বা আমাদেরই ঘরের জিনিস, উনি ওটাকে ঘরে নিয়ে গেছেন। তারপর উনি চিন্তা করছেন যে আচ্ছা এইখানে এই জিনিসটা পড়ে আছে, এটা কোনো গুপ্তধন না, তো হতে পারে এটা কোনো গুপ্তধন, এটার ভিতরে অনেক কিছু আছে। উনি এই জিনিসটা চিন্তা করছেন। তারপরেও আবার মনে হচ্ছে গুপ্তধন কি আর এইভাবে মাটির উপর পড়ে থাকবে নাকি, এই চিন্তা করে রেখে দিয়েছেন। এর কয়েকদিন পর আবার উনি ঝাড়ু দিতে গেছেন, তখন আর একটা কলস উনি পান, সেম কলস। উনি চিন্তা করলেন আগের কলসটাই কেউ কি আবার এখানে এনে রেখে দিয়েছে কিনা। তো ওই কলসটা উনি উঠিয়েছেন, ঘরে নিয়ে গেছেন। যাবার পর উনি দেখেন যে না, আগের কলসটা ঠিকঠাকই আছে, এটা আর একটা। উনি চিন্তা করলেন যে ঘটনা কি, আমি পরপর এরকম দুটা পেলাম, এটা কি গুপ্তধন কি না, এখন কি করব না করব। এই বিষয়টা উনি ওনার স্বামীর সাথে যে আলোচনা করবেন একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, যে এটা নিয়ে আলোচনা করব কি মনে করে, এর থেকে একটা কাজ করি যে আমি আমার দেবরের সাথে বিষয়টা নিয়ে কথা বলি। তো ওনার স্বামীর যে ছোট ভাই, উনি আবার বেশ চালাক চতুর একজন মানুষ। তো তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন বলে যখন ঠিক করলেন, এরপর তাকে ডাক দিয়েছেন। হেঁটে যাচ্ছিলেন উনি, তার নাম হচ্ছে বক্সে মিয়া, এই বক্সে মিয়া আর কি। তো তাকে ডাক দিয়েছেন, ডাকার পর বলছেন যে দেখেন ভাই, এই যে একটা জিনিস পাইছি। তো উনি কিন্তু আর একটা জিনিসের কথা বলেন নাই বুদ্ধি করে, উনি সহজ সরল হলেও এতটুকু বুদ্ধি তার মাথায় ছিল। আর একটা জিনিসের কথা বলেন না, উনি বলেন যে ভাই দেখেন তো জিনিসটা কি, এটা কি অন্যরকম কিছু কি না, এখন আমি তো আপনার বড় ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে এখনো কথা বলি নাই, তো আপনি এইটা একটু দেখেন এটা গুপ্তধন কিনা। তখন এই জিনিসটা হাত দিয়েই কিন্তু উনি বুঝতে পারছেন যে এইটা ভিন্ন কিছু। উনি আবার বলতেছেন যে আর ধুর কি বলেন গুপ্তধন, এটা তো মাটির জিনিস, এটা অন্য রকমের রং টং করা হয়েছে তো, আর ভিতরে মনে হয় কিছু আছে, এই জন্য এরকম ভারী মনে হচ্ছে। তারপর আমি যাই নিয়ে যদি এরকম মূল্যবান কিছু হয় আপনাকে জানাবো, আর না হলে এটা ফেলে দিব। এই কথা বলে উনি ওটা নিয়ে যান। নিয়ে যাবার পর আর তো এই বক্সে মিয়া আর দেখা করেন না। আর ওইদিকে ওই যে আর একটা কলস, এই কলসটা উনি কী করেছেন, আগে কিন্তু এই দড়ি দিয়ে শিকা তৈরি করা হতো, শিকার মধ্যে হাঁড়ি পাতিল এগুলো রেখে দেওয়া হতো। গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো এখনও দেখা যায়, তবে শহর এলাকায় আমরা ঘর বাড়িতে এগুলো দেখা যাচ্ছে যে শোপিস হিসাবে রেখে দিই, ঘরের সাথে ঝুলিয়ে রাখি, এটা একটা স্মৃতি হিসাবে। এর মধ্যে হাঁড়ি পাতিল রাখা হয়। গ্রামে দেখা যেত যে অনেক সময় বিড়াল এসে খাবার খেয়ে যেত, এই কারণে রান্না করার পর ওই শিকাতে ঝুলিয়ে রাখা হতো। আরও বিভিন্ন কারণেই এই শিকার ব্যবহার ছিল, এখনও আছে তবে কম। তো উনি
অনেকগুলো হাঁড়ি পাতিলের উপরে এই জিনিসটা রেখে দিয়েছিলেন। ওই বড় একটা শিকা, এর উপরে দেখা যাচ্ছে যে যেটা সবচেয়ে বড় হাঁড়ি সবার নিচে সেটা রেখেছেন, এরপরে এর থেকে যেটা ছোট সেটা বড়টার উপরে রেখেছেন, এইভাবে হতে হতে সবার উপরের দিকে ওইটা রেখেছেন। তো ওটা ওভাবেই রেখে দিয়েছেন। এই ঘটনার পর হঠাৎ করেই উনি অসুস্থ হতে থাকেন। এমন একটা অসুস্থতা ওনার ভিতরে চলে আসে, এটা যে কী কারণে অসুস্থ হয়েছেন এটা কেউ বলতে পারেন না। ওই সময় যেই ধরনের চিকিৎসা ছিল সেই চিকিৎসা করা হয়, কিন্তু কোনো লাভ হয় না, একদম মৃত্যু মুখে পতিত হয়েছেন। খুব অসুস্থ, আত্মীয় স্বজনরা দেখতে আসছে, যে কোনো সময় প্রাণবায়ু বের হয়ে যায় এমন একটা অবস্থা। তখন ওনার স্বামীকে উনি ডাক দেন যে আপনার সাথে আমার কিছু কথা আছে। এদিকে ওনার অসুস্থতার কারণে চতুর্দিকে সারাক্ষণ এত লোক থাকে, আত্মীয় স্বজনরা থাকে, যার কারণে উনি এই কথাগুলো ওনার স্বামীকে বলতেও পারছিলেন না, সুযোগ পাচ্ছিলেন না। তো একটা সময় বললেন যে তোমরা সবাই বাইরে যাও, আমি ওনার সাথে একটু কথা বলবো। তো ওনার স্বামী বললেন যে কী ব্যাপার, বলো, কি বলতে চাচ্ছ? তখন বললেন যে আপনি আমার খুব কাছে আসেন, আপনার কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন, আমি খুব আস্তে আস্তে এই কথাটা বলতে চাই। এরপর ওনার স্বামী ইউসুফ আলী মুন্সি উনি ওনার কানটা তার মুখের কাছে নিয়ে আসেন। এরপর উনি আস্তে করে বলতে থাকেন যে আমি তো এরকম দুটো জিনিস পেয়েছিলাম, আপনার ভাইকে আমি একটা জিনিস দিয়েছি, কেন যেন আমার মনে হচ্ছে আমি ভুল কাজ করছি। ওইটার ভিতরে নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা আপনার ভাই আমাকে বলেনি। আর একটা আছে, এটা আপনাকে আমি বলে দিচ্ছি, আমি অমুক জায়গায় রেখেছি ঘরের, আপনি একটু এখানে যান, গিয়ে ওই জিনিসটা নিয়ে আসেন, আমি ওই জিনিসটা আপনার হাতে তুলে দিতে চাই। আর আপনার ভাইকে বলেন যে সেই জিনিসটা নিয়ে গেছে, এই জিনিসটার জন্য আমার কাছে নিয়ে আসে, আমি একটু শেষ দেখাটা দেখতে চাই। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এই ইউসুফ আলী মুন্সি উনি ওনার স্ত্রীর বলার সেই জায়গাটাতে যান, ঘরের মধ্যে সেই জায়গাটা, উনি ওখানে গিয়ে অবাক হয়ে যান। উনি দেখেন যে উপরে যেই একটা জিনিস ছিল বলে মনে হচ্ছে, উনি বুঝতে পারেন হ্যাঁ ওখানে কিছু একটা জিনিস ছিল, কিন্তু উনি অদ্ভুত যে ব্যাপারটা খেয়াল করেন সেটা হচ্ছে যে যতগুলো পাতিল একটার পর একটা সাজানো ছিল, মনে হচ্ছে সবগুলো পাতিল ছিদ্র হয়ে গেছে, বেশ বড় আকারে ছিদ্র হয়ে গেছে। মনে হচ্ছে উপরে কোনো কিছু ছিল, ওইটা ছিদ্র হয়ে নিচের পাতিলের মধ্যে পড়েছে, নিচের পাতিল ছিদ্র হয়ে ওইটা আবার বেরিয়ে গেছে, তার নিচের পাতিলের উপরে পড়েছে, এভাবে হতে হতে যতগুলো পাতিল ছিল সব ছিদ্র হয়ে নিচ দিয়ে ওই জিনিসটা চলে গেছে। তখন উনি বুঝতে পারেন যে আসলেই তো এখানে ভিন্ন কিছু ছিল। এরপর ওনার ছোট ভাইকে উনি ডাকেন, তোর ভাবি এটা বলছে। তখন ওনার ছোট ভাই বেমালুম অস্বীকার করে বসেন যে ভাই আপনি ভাবিকে চেনেন না, ওনার বুদ্ধি শুদ্ধি কম, কখন কি কথা বলতো এটার ঠিক ঠিকানা নাই, আর উনি এখন মৃত্যু সজ্জায়, ওনার মাথা ঠিক নাই, আমার নামে এই কথা বললো আর আপনি বিশ্বাস করলেন। যদিও বা ইউসুফ আলী মুন্সি কিছুটা আঁচ করতে পেরেছিলেন যে অন্যরকম কোনো একটা ব্যাপার এখানে আছে, কিন্তু কোনো প্রমাণ তো নাই। তখন ওনার স্ত্রীর এই অবস্থাতে উনি তেমন কিছু আর বলতে পারেন নাই। ওনার স্ত্রীকে যখন বলেন যে এই ব্যাপার, ও তো অস্বীকার করছে, অনেক আক্ষেপ নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইউসুফ আলী মুন্সির দ্বিতীয় স্ত্রী। ওনার ওই ঘরে কোনো সন্তানাদি হয়নি। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়, উনি তৃতীয় বিয়ে করেন, সেই ঘরে একটা সন্তান হয়, তার নাম হচ্ছে সিরাজুল ইসলাম। তো এরপরে উনি আর একটা বিয়ে করেছিলেন, সেই ঘরে যেই সন্তানাদি হয় এর মধ্যে একজন হচ্ছে এই লালমতি দাদি। লালমতি দাদির আগে, ইমিডিয়েট আগে ওনার আর একটা বোন হয়, অর্থাৎ ওনারা মোট 4 বোন। এই ইউসুফ আলী মুন্সির প্রথম যে স্ত্রী ছিলেন তার 2টো মেয়ে, আর হচ্ছে এই লালমতি দাদি এবং লালমতি দাদির বড় এক বোন। তো এই যে এনারা এই মোট সন্তানাদি হয় কি যে লালমতি দাদি এর পর তো মোটামুটি কিছু কিছু জিনিস দেখেছেন, তখন তো উনি ছোট। একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে বক্সে মিয়া যিনি, অর্থাৎ এই দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে যিনি একটা কলস নিয়েছিলেন, তার কি হলো। এবার আসি এই ঘটনার একটা টার্নিং পয়েন্টে। এই বক্সে মিয়া উনি নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, কারণ চাঁদপুরে তো আসলে নদী নালা বেশি। তো উনি একদিন বিকালের দিকে উনি বাড়ির দিকে ফিরছেন নৌকাতে, উনি নৌকা চালাচ্ছিলেন।
হঠাৎ করে দেখতে পেলেন নৌকার একদম মাথায় একটা বাচ্চা মেয়ে বসে আছে, ফ্রক টাইপের কোনো জামা পরা। বাচ্চা মেয়েটা তার দিকে পিঠ দিয়ে বসে আছে, আর তার যে দুটো পা, এই দুটো পা দুই দিকে ঝুলিয়ে দিয়ে বসে আছে, অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে ওই দিকে মুখ করে সে বসে আছে। উনি চিন্তা করলেন, আচ্ছা এই মেয়েটা কোত্থেকে এলো? সাঁতরে উঠলেও তো আমি দেখতে পাবো, আর তার জামা কাপড়ও তো ভেজা না। মেয়েটার গড়ন দেখে মনে হচ্ছিল তার বয়স 6 কি 7 বছর হবে, বড় জোর এরকম। তো উনি বুঝতে পারছিলেন না যে ঘটনাটা কি। এইটা বুঝতে না বুঝতেই হঠাৎ করে ওই মেয়েটা ওখানে বসে থাকা অবস্থাতেই প্রচণ্ড জোরে অট্টহাসি দিতে থাকে। আর এই অট্টহাসি কোনো বাচ্চা মেয়ের অট্টহাসি না, মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর বাজখাই কণ্ঠে কেউ অট্টহাসি দিচ্ছে। এরপর মেয়েটা যেদিকে ঘুরে আছে ওই দিক থেকে তার মাথাটা পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বক্সে মিয়ার দিকে ঘুরিয়ে ফেলেন। বক্সি মিয়া দেখেন যে মেয়েটার চেহারা ভয়ঙ্কর না হলেও চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল। সে তখন বলতে থাকে, কি রে বক্সি মিয়া, সবাইকে তো বোকা বানালি, এই কাজটা কেন করলি? তোর তো আর নিস্তার নাই। তুই জানিস যে তুই কত বড় অপরাধ করছিস? আমার ওস্তাদের স্ত্রী, সে খুবই সহজ সরল একজন মহিলা ছিল। এত ভালো মহিলা বর্তমানে কয়টা আছে রে? কয়টা পাওয়া যায়? সে কথা বলতে গেলে জড়িয়ে যেত। কত মানুষ তাকে নিয়ে কত হাসি তামাশা করত। ওনার কোনো সন্তানাদিও হচ্ছিল না, সবাই তাকে নিয়ে কত কথা বলতো। আমার ওস্তাদের অনুগত যে জিনেরা আছে তার মধ্যে আমি একজন। তখন আমি চিন্তা করলাম, যাহারে উনি কত মানুষের কত কথা সহ্য করতেছে, ওনাকে যদি কোনো একটা জিনিস দেই তাহলে অন্তত এই জিনিসটা বিক্রি করে এই পরিবার আরও একটা ভালো অবস্থায় যাবে। যেহেতু এই জিনিসটা উনি পেয়েছে তাই পরিবারে ওনার গুরুত্ব বাড়বে, ওনার সাথে সবাই হিসাব নিকাশ করে কথা বলবে। এই জন্যই তাকে একটা জিনিস দিলাম। সে বুঝতে পারল না, সে রেখে দিল। এরপরে আরও একটা জিনিস দিলাম, সে বুঝতে না পেরে সরল বিশ্বাসে তোর হাতে দিল। তুই কি করলি? তুই এটা আত্মসাৎ করলি, তোর তো আর নিস্তার নাই রে। তখন এই যে বক্সে মিয়া, উনি তো ওই নৌকা বাবা ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে 2 হাত জোর করে ওই মেয়েরূপী অভাবের কাছে বলে, দেখেন আমি সত্যি অন্যায় করছি, আমি আসলে এতটা খারাপ মানুষ না যতটুকু আপনি ভাবতেছেন। হ্যাঁ, আমার লোভ হয়েছে, আমি আত্মসাৎ করছি, এটা সত্য, আমি অন্যায় করছি। আমি ওই জিনিসটা অন্য কোথাও বিক্রি করি নাই, ওটা আমার কাছেই আছে। আমি এটা ওনার স্বামীর কাছে দিয়ে দেব, ওনার স্বামীর কাছে মাফ চাইব এবং তার কবরের কাছে গিয়ে মাফ চেয়ে আসব। তারপরও আপনি আমার কোনো ক্ষতি করেন না, আপনি আমাকে মারবেন না, আর আপনি প্রয়োজনে যদি চান এই জিনিসটা আমি আপনার কাছে দিয়ে দিতে পারি। এই কথা বলার পর মনে হলো ওই অবয়বটার চেহারায় যে একটা রাগী ভাব ছিল এইটা একটু কমে আসলো। তখন বলল যে, শোন, আমরা কিন্তু ক্ষতিকর কোনো জিন না, আমরা ভালো জিন। মূলত তুই একটা সরল সহজ মানুষের সাথে যে আচরণটা করেছিস এটা আমাদের কাছে ভালো লাগে নাই। যাই হোক, তুই দোষ স্বীকার করছিস, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এখন আমি যেটা বলি সেটা শোন। তুই এই জিনিসটা ভাঙবি, ভাঙার পর এর ভিতরে অনেক মূল্যবান জিনিস পাবি, আর এই জিনিসটা ভাঙবি তার স্বামীর উপস্থিতিতে। তাকে গিয়ে সব দোষ স্বীকার করবি, আর এইটা থেকে যা যা জিনিস পাবি এর থেকে একটা অংশ এই গ্রামসহ আশেপাশের যে গ্রামে মানুষরা আছে তাদেরকে রান্না করে, খাবার রান্না, গরু খাসি এগুলো জবাই করে রান্না করে খাওয়াতে হবে। একটা দোয়া অনুষ্ঠান করতে হবে, গরিব দুঃখীরা খাবার খাবে। যিনি মারা গেছেন তার রুহের উদ্দেশ্যে এই জিনিসটা করতে হবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তুই যেহেতু দোষ স্বীকার করেছিস, যা, এর থেকে ভাগ তুইও পাবি। তবে এর থেকে ভাগ দুটো করবি। প্রথম ভাগ ওই মহিলার যিনি স্বামী ইউসুফ আলী মুন্সি অর্থাৎ আমাদের ওস্তাদ, তাকে দিবি। আর একটা ভাগ তুই নিজের মতো করে খরচ করতে পারবি, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তো এইটা বলার পরই নাকি ওই অভাবটা অদৃশ্য হয়ে যায়। উনি বাড়িতে যাবার পর তাড়াতাড়ি করে ওই জিনিসটা নিয়ে, ওই যে কলসটা নিয়ে ইউসুফ আলী মুন্সির কাছে যান, গিয়ে সব ঘটনা খুলে বলেন, ওনার কাছে ক্ষমা চান। তখন ইউসুফ আলী মুন্সি বলেন
যে আমিও বিষয়টা অনুমান করতে পারছিলাম, কিন্তু আমার জিনেরা এই বিষয়ে আমাকে কিছুই বলেনি, যার কারণে আমি বিষয়টা নিয়ে আর আগাই নেই, আর ওদের কাছে আমি কিছু জিজ্ঞেসও করি নাই। যাই হোক, তুই যেহেতু দোষ স্বীকার করছিস, যেভাবে বলা আছে সেভাবেই কর। একটা সময় নাকি বক্সে মিয়া উনি বলেন যে না, আমি এখান থেকে কিছুই নেব না, আমি যে অপরাধ করছি আমি এখান থেকে কিছুই নিতে চাই না। পরে এই যে ইউসুফ আলী মুন্সি বলেন যে না, যেহেতু তোকে বলছে নিতে, তুই নে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো উনি গড়িমসি করছিলেন, যেহেতু উনি একটা অপরাধ করে ফেলেছেন, এই অপরাধের যে একটা কাফফারা হিসাবে উনি এটা নিতে চাচ্ছিলেন না। আর ওই অভাবটা এটাও বলেছিল যে পরবর্তীতে এটা বেহাত হয়ে যেতে পারে, এই জন্য ওই যে আর একটা কলস যেটা ছিল এটা সে নিয়ে গেছে। তো যাই হোক, এরপর দেখা গেল ওটা ভেঙে সেখান থেকে অনেক মূল্যবান জিনিস পাওয়া যায়, স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, সেগুলো বিক্রি করে ওনারা নাকি অনেক সহায় সম্পত্তি করেছিলেন। এই যে বক্সে মিয়াও করেছিলেন, তারপর ইউসুফ আলী মুন্সি উনিও করেছিলেন, ওনাদের আর্থিক অবস্থা অনেক উন্নত হয়, এমনটাই জানিয়েছেন আর কি। তো দাদির যে আক্ষেপের জায়গাটা, দাদির যিনি বাবা এই যে ইউসুফ আলী মুন্সি, উনি তো এখান থেকে এই জিনিসগুলো সেল করে বিপুল ভূসম্পত্তি অর্জন করেছেন। এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি, এটা ব্যবহার করার কারণে যে অন্য কোনো সমস্যা হবে বিষয়টা এরকম না, কিছুই না, একদম স্বাভাবিক। কিন্তু দাদি আক্ষেপ করেন যে ওনার আর একজন যিনি ভাই সিরাজুল, তো দেখা গেল যে বাবার বাড়ির সম্পত্তির যে অংশগুলো উনি পাবেন, এই ভাইয়ের কারণে নাকি উনি এটা পান নাই, মানে কানাকড়িও পান নাই। এটা নিয়ে ওনার খুব আক্ষেপ ছিল যে আমার কিছুই দিল না এরা। তবে দাদির যারা ছেলেমেয়েরা আছেন, সন্তান সন্ততি আছেন, তারা সময় বলতো যে তোমার কি লাগবে, তোমার কিছুই লাগবে না, আমরা আছি না, তোমার স্বামীর কি সহায় সম্পত্তি কম আছে, তুমি এখান থেকে অনেক কিছু পাবা না, ওটা তুমি ভুলে যাও। আসলে উনি এটা নিয়ে ওইভাবে আক্ষেপও করতেন না, দাদিরও সহায় সম্পত্তি যতটুকু পেয়েছেন ওনার স্বামীর বাড়ি থেকে এটাও কিন্তু কম না, কিন্তু ওনার আক্ষেপ ছিল যে আমার যারা একদম রক্তের সম্পর্কের আত্মীয়, আমার যে অধিকার, এই অধিকারটা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এটা ওনার আক্ষেপ ছিল। তো যাই হোক, এটা তো একটা ঘটনা, যেটা হচ্ছে এই কলস সংক্রান্ত যে ঘটনাটা ঘটলো। এবার আসি আর একটা ঘটনায়। এটা দাদির বিয়ের ঠিক ইমিডিয়েট পরে। তো দাদির যেখানে বিয়ে হয়েছে এটা কিন্তু মানে দাদির যে মূল বাড়ি, মানে দাদির যিনি বাবা, এই বাবা যে বাড়িটা করেছে দাদার মানে দাদির যেই বাবার বাড়ি, এই যে গ্রামটা, এই গ্রামের এক গ্রাম তারপরের গ্রামেই দাদির বিয়ে হয়েছে। তো সেখানে তাদের আর্থিক অবস্থাও কিন্তু যথেষ্ট ভালো। তো দাদি সেখানে আছেন। তো দাদার সাথে বিয়ে হয়েছে, দাদার আবার ছোট ভাই ছিল, তার নাম হচ্ছে নুরু। তো ইনি আবার একটু উড়নচণ্ডী স্বভাবের ছিলেন, একা একা ওই যে গ্রাম্য যে গান, এই গানগুলো নিজে গাইতে পছন্দ করতেন, কোথাও গান বাজনা হলে সেটা শুনতেও যেতেন, মানে সংসারের প্রতি তার টান একটু কম ছিল। কিন্তু উনি যে একদম উদাসীন মানুষ ওরকম না আর কি, থাকে না এরকম কিছু মানুষ, সংসারের প্রতি কিছুটা টান কম, গান বাজনার প্রতি টান বেশি। আবার এমনটা না যে উনি কৃষিকাজ করেন না, হেল্প করেন না, বিষয়টা এরকমও না। আর দাদা নামাজ কালাম পড়তেন। তো হয় কি, এক রাতের বেলা দাদি, এই যে লালমতি দাদি, উনি ঘরের মধ্যে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ আসে। ওই ঘরের কিন্তু দরজা দুইটা, একটা হলো পেছন দিকের দরজা, একটা হলো সামনের দিকের দরজা, দুটো দরজা দিয়েই কিন্তু উঠোনের দিকে আসা যায়। একটা আওয়াজ আসে, খুব গম্ভীর কণ্ঠে কেউ একজন ডাকছে লালমতির দিকে, হে লালমতি, হে লালমতি, বের হয়ে আয়। এখন লালমতি দাদি উনি শুধু এই জিনিসটা শুনেছেন। ওই সময় কিন্তু দাদার যে ছোট ভাই নুরু, উনি একটা পাটি বিছিয়ে ওই উঠোনের এক পাশে শুয়ে শুয়ে মনের সুখে উনি গ্রাম্য গানগুলো গলায় সুর তুলেছেন আর হেরে গলায় গান গাচ্ছেন। এদিকে যে ঘটনা ঘটছে উনি কিন্তু খেয়াল করছেন না বা দেখছেনও না। আর ওই জিনিসটা ডাকছে, এই লালমতি, এই লালমতি, বাইরে বের হয়। লালমতি দাদি এটা শুনছে যে গম্ভীর কণ্ঠে কেউ ওনাকে ডাকছে। উনি চিন্তা করেন কী ব্যাপারে, এত রাত্রে আমার নাম ধরে এইভাবে কে ডাকে। তো উনি অনেকটা বিরক্তি নিয়েই দরজা খুলেছেন। রাত তখন আনুমানিক 10টা সাড়ে 10টা। তখন তো আসলে রাত 10টা সাড়ে 10টা মানে হচ্ছে গ্রামের সবাই ঘুমে, সন্ধ্যার পর পরই সবাই ঘুমিয়ে পড়তো, যেহেতু ওই এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, অনেকদিন আগের কথা। দাদি যখন দরজা খুলেছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। বিশাল বড় একটা ড্যাগ
যেটা পাতিল ড্যাগ বা অনেক মানুষের রান্না হয় যেটা আর কি, এই ড্যাগ সাধারণ কোনো ড্যাগের মতো না। বোয়াল মাছের আমরা সুর দেখি না, দুপাশে গোফের মতো থাকে, মনে হচ্ছে এরকম এর দুটো সুর রয়েছে নাকের দুপাশে, ঠিক যেরকমটা থাকে মাছের থাকে, শিং মাছের থাকে বা অন্যান্য মাছের থাকে, এরকম এই দুইটা জিনিস সাপের মতো কিলবিল করছে লম্বা হয়ে। আর এটার শরীরে অনেক শ্যাওলা আছে, চাঁদের আলো যতটুকু ছিল তাতে উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো যখনই দরজা খুলে এটা দেখেছেন, সাথে সাথে উনি তো একদম হতভম্ব হয়ে যান, আরে এইটা কি রে। তখন নাকি ওই ড্যাগের ভেতর থেকে আওয়াজ আসে, হে লালমতি, সিরাজুল, আলফাজ আর নুরুকে দে, আর আমাকে নে। এই সিরাজুল হচ্ছে ওনার ভাই, অর্থাৎ লালমতি দাদির ভাই। আর ওই বাড়িতে আরও দুইজন সদস্য ছিলেন, একজনের নাম আলফাজ আর একজনের নাম হচ্ছে নুরু, মানে দাদার ভাই। বলছেন যে আমাকে নে, এদেরকে দে। এইটা শোনার সাথে সাথে লালমতি দাদি তো ধপাস করে দরজা বন্ধ করে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকারে দাদা এবং এই লালমতি দাদির যিনি শাশুড়ি চলে আসে, কী হয়েছে কী হয়েছে, বলে কী যেন একটা জিনিস উঠানের উপর দাঁড়ায় আছে। দরজা খুলে দেখা গেল কিছুই নাই। তখন দাদা বলতেছেন, তো ও কিছু না, মনে হয় তুমি ভুল টুল শুনছো আর কি। এদিকে তখনও কিন্তু ওই যে যিনি নুরু, মানে দাদার ছোট ভাই, সে কিন্তু হেরে গলায় শুয়ে শুয়ে গান গাচ্ছেই। তখন ওই যিনি নুরু আছেন তাকে জিজ্ঞেস করা হলো, এই কিরে তুই শুনছিস নাকি কিছু? তো উনি বলছেন, কই আমি তো কিছু শুনি নাই, আমি তো এখানেই আছি, আমি তো কিছু দেখি নাই। তখন আর কি সবাই নিশ্চিত হলেন এটা মনের ভুল। এদিকে দাদি গিয়ে আবার শুয়ে পড়েছেন, দাদাও আছেন পাশে আর এক ঘরে ওই দাদির শাশুড়ি। কিছুক্ষণ পর আবার ডাকছে, এই লালমতি, এই লালমতি, আমি যাই নাই রে, আয় এদিকে আয়, তোর সাথে কথা আছে, আয় তাড়াতাড়ি। লালমতি দাদি উঠে আবার যখন দরজা খুলেছেন তখন দেখেন সেম দৃশ্য, ওই জিনিসটা ওখানে দাঁড়িয়ে আছে। বলছে যে সিরাজ, আলফাজ, নুরুকে দে, আমাকে নে। তখন দাদি ওই অবস্থাতেই দিয়েছেন একটা চিৎকার। তো ওই চিৎকারে আবার দাদির শাশুড়ি দাদা উঠে আসছেন। তো উনি তো আবার ধপাস করে দরজা বন্ধ করে দিয়েছিলেন। দরজা খুলে দেখা গেল কিছুই নাই। ওইদিকে উঠোনের এক পাশে এই যে নুরু দাদা, উনি ওই হেরে গলায় কিন্তু তখনও গান গেয়েই যাচ্ছে, উনি কিছুই টের পাচ্ছেন না এখানে কি হচ্ছে, আর উনি কিছু দেখেও নাই, এটাই সত্য। তো যাই হোক, তখন যেটা হলো যে ওনার শাশুড়ি আর দাদা বলছে যে, আরে তুমি কি শুরু করলে রাতের বেলা, আচ্ছা চুপচাপ ঘুমাও তো, যাও। এরপর যেটা হয় সেটা হচ্ছে কিছুক্ষণ পরে আবার দাদি শুনতে পান, এ লালমতি, এ লালমতি, বাইরে বের হ, কথা আছে তোর সাথে, সিরাজ, আলফাজ, নুরুকে দে, আমাকে নে। তখন দাদি আবার কি করছেন, দাদাকে ডাক দিয়েছেন, এই শোনো শোনো, আবার আমাকে ডাকতেছে। তখন দাদা বলতেছেন, তাই তুমি ডাক শুনতেছো, আচ্ছা তুমি যাও দরজা খোলো, আমি আমার মাকে নিয়ে পেছনের দরজা দিয়ে ঘুরে আসতেছি। তখন ওইদিকে ডাক কিন্তু হচ্ছেই, দাদি সাহস করে গিয়ে দরজা খুলে দেখেন সেম দৃশ্য, ওই জিনিসটা ওভাবেই দাঁড়িয়ে আছে, ওই ভয়ঙ্কর জিনিসটা। আর ওই সময় যে কাজটি হয়েছে সেটা হচ্ছে দাদা তার মাকে আস্তে করে ডাক দিয়ে নিঃশব্দে পেছনের দরজা দিয়ে ঘুরে উঠোনের ওখানে গিয়েছেন। যখনই গিয়েছেন তখন দেখেন এই দৃশ্য, যে সত্যি ওই জিনিসটা ওখানে দাঁড়িয়ে আছে। এইটা দেখার সাথে সাথে ওনারা দুইজনই দিয়েছেন এক চিৎকার। আর ওই সময় এই যে নুরু, যিনি এক পাশে শুয়েছিলেন হেরে গলায় গান গাচ্ছিলেন, উনিও ধর্মার করে উঠে বসছে। তখন উনিও দেখেন ওই জিনিসটা। আর ওই জিনিসটা কি হয়, মাটির উপর দিয়ে মানে স্যাঁচড়াতে ওনাদের বাড়ির কাছে একটা পুকুর ছিল, ওই পুকুরের দিকে চলে যায়। ওনারা সবাই কিন্তু এই দৃশ্য দেখেছেন। এইটা দেখে তো ওনারা মারাত্মক ভয় পেয়ে যান। ওই রাত্রে সবাই একই রুমে জড়সড় হয়ে ঘুমিয়েছিলেন, এতটা ভয় পেয়েছিলেন। পরদিন ওই এলাকার নাম করা একজন কবিরাজের কাছে যান। যাওয়ার পর সব ঘটনা যখন খুলে বলেন, তখন বলেন, সর্বনাশ, এ তো যক্ষ এসে আস্তানা গেড়েছে এখানে, কি করা যায়? ওরা যেহেতু লালমতির সাথে এই জিনিসটা দেখা করেছে, সুতরাং ওকে বারবার বিরক্ত করবে। এই পুকুরে আজীবনের জন্য এমনভাবে কিছু কাজ করে দিতে হবে যাতে করে ওই জিনিসটা উঠে আসতে না পারে। তবে ওই কবিরাজ বলেন যে এই জিনিসটার সাথে যে আছে সে পিশাচ শ্রেণীর কিছু না, তবে এরা যদি কাউকে কিছু দিতে চায় সেই পরিবারের কোনো পুরুষ সদস্যের জীবন নিয়ে নেয়। এখন কি করা যাবে? তখন কবিরাজ একটা পরামর্শ দেন, সেটা হচ্ছে এই পুকুরটা চতুর্দিকে যত ধরনের নাপাকি আছে সব ফেলে দিতে হবে, যাতে করে ওই জিনিসটা এই পুকুরের পাড় দিয়ে আর উপরে উঠতে না পারে। আর উনি কিছু তদবির করে দেন। দেখা যেত যে বেশ কিছু নাপাক জিনিসপত্র আশেপাশে ফেলে দিয়েছেন পুকুরের চতুর্দিকেই, যার কারণে এই জিনিসটা ওঠা বন্ধ হয়ে যায়। কিন্তু ওঠা বন্ধ হয়ে গেলেও আর একটা সমস্যা দেখা দিল। এখন
ওনারা গোসল করবেন কোথায়? ওই পুকুরেই গোসল করতে হবে। অন্যরা গোসল করতে নামলে কোনো সমস্যা হয় না, কিন্তু দাদি যখনই ওই পুকুরে গোসল করতে নামেন ওনার পায়ের কাছে কোনো না কোনো জিনিস আটকে যায়। তুলে দেখেন যে কোনো একটা স্বর্ণের জগ, স্বর্ণের কলস, উনি যখনই দেখেন এটা আবার ফেলে দেন, ফেলে দিয়ে আবার উঠে পড়েন সাথে সাথে। আর ডুব যখনই দেন তখন উনি দেখেন যে উনি কোনো একটা জিনিসের উপরে বসে আছেন, মানে উনি যেই জিনিসটার উপরে দাঁড়িয়ে মাটি মনে করে যেই ওইখানে তো ডুব দিয়েছেন, একদিন উনি দেখেন উনি একটা বড় আলমারির উপরে দাঁড়িয়ে আছেন, মানে ওইখানে তো মাটি মাটি মনে করে তো উনি ডুব দিয়েছেন, কিন্তু আসলে উনি একটা আলমারির উপরে আছেন। যখন ডুব দিয়েছেন তখন দেখেন আশেপাশে সব কিছু পরিষ্কার, সেখানে কোনো পানি নাই, এটা ভিন্ন জগৎ। উনি তো এরকম বেশ কয়েকবার দেখেছেন। পরবর্তীতে এটা যখন জানানো হয় তখন বলা হয় যে দাদি যেন এই পুকুরে আর গোসল না করেন, দাদু অন্য পুকুরে গিয়ে গোসল করবেন, তবে এই পুকুরে দাদিকে আর গোসল করা যাবে না, উনি আর এখানে গোসল করতে পারবেন না। এখন এরকম হচ্ছে, পরে কিন্তু আরও বড় ধরনের বিপদ হতে পারে। এরপরে দাদি কিন্তু ওই পুকুরে গোসল করতেন না, তবে অন্য কোনো কাজেও যদি কখনো নামতেন পুকুরে তখন উনি অস্বাভাবিকতা টের পেতেন, এমনটাই জানিয়েছেন এই লালমতি দাদি। যাই হোক, তো এরপরে উনি এই ধরনের বিষয়ের সাথে আর যুক্ত হননি, বলতে এই যেই ড্যাগ আসে তার কাছ থেকে নিতে হবে কোনো জিনিস, তো এই জিনিসগুলো কিন্তু উনি কখনোই অ্যালাউ করেন নাই। তাই এখনও লালমতি দাদি আলহামদুলিল্লাহ জীবিত আছেন এই ঘটনার একজন জীবন্ত সাক্ষী হিসাবে। তবে ঘটনার প্রথম অংশ যখন ঘটে তখন তো লালমতি দাদির জন্মও হয় নাই, এটা উনি পরিবার থেকে শুনেছেন, ওনার মায়ের কাছ থেকে শুনেছেন, তারপর ওনার ইমিডিয়েট আগে যে মা, সৎ মা, তার কাছ থেকে শুনেছেন, ওনার অন্যান্য ভাই বোনদের কাছ থেকে শুনেছেন, আর তারপরের অংশ তো ওনার শ্বশুরবাড়িতে হয়েছিল, সেটা তো উনি নিজেই প্রত্যক্ষ করেছেন। তো এটাই ছিল ঘটনা। আমি চলে যাচ্ছি প্রবালের পাঠানো ঘটনায়। বেশ অনেক বছর আগের কথা, 1940-এর দশকের শুরুর দিকের, এবং সেই সময় প্রবালের সেই নানার বড় কাজিনরা তারা থাকতো এমন একটা গ্রামে, যে গ্রামটার পাশেই হচ্ছে, পার্শ্ববর্তী গ্রামটাই হচ্ছে পাহাড়ি একটা অঞ্চল, এবং তখনও কিন্তু দেশ বিভাগ হয়নি, মানে উপমহাদেশের দেশ বিভাগ হয়নি। তো সেখানে তখন পর্যন্ত এরকম মানে কোনো দেশের লাইন টানা হয়নি কোনটা কোন দেশ বা কিছু। তো যাই হোক, সেখানে তারা থাকতো এবং বেশ ভালোই আনন্দেই থাকতো, তাদের ভালো একটা সময় কাটছিল। তো প্রবালের সেই নানার কাজিন বড় বোন, তার নাম ছিল ফুলি। তো তখন তার বয়স হবে 12-13 বছর, এবং তিনি গ্রামের একজন চঞ্চল কিশোরী। কিন্তু তখনকার মানুষ এত দৌড়াদৌড়ি করতো না, তখন বেশ একটু রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হতো তাদের। তো যাই হোক, তিনি তার মতোই একটা পরিমণ্ডলে থাকতেন, তার সাথে কিছু বন্ধুবান্ধব ছিল, কিছু অন্যান্য মেয়েরা, তাদের সাথে খেলাধুলা করতেন, গল্পগুজব করতেন। আর এছাড়াও তাকে পড়াশোনা করানো হতো আলাদাভাবে, বাসায় প্রাইভেট টিউটার এনে পড়াতেন তার বাবা, কারণ তার বাবা বেশ অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি সেখানকার যেই পরিবেশ ছিল সেখানে তার মেয়েকে পড়তে পাঠাতেন না, ঘরেই পড়াতেন। যাই হোক, ফুলি কিন্তু বেশ ইন্টেলিজেন্ট ছিলেন, এবং তিনি অনেক কিছু সম্বন্ধে জানতে চাইতেন টিচারের কাছে, এবং অনেক কিছু বায়না ধরতেন তার বাবার কাছে। তার বাবা তাকে অনেক রকম বই আনিয়ে দিত তখন, এবং কলকাতা থেকে বই খাতা এগুলো আনিয়ে দিত, এবং তিনি সেগুলো দেখতেন। দেখে তিনি খুব ইন্টারেস্টেড ছিলেন বিভিন্ন ব্যাপারে পৃথিবীর। তো যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ফুলি খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে ছিলেন সেই সময়, তিনি খুব অনুসন্ধিৎস ছিলেন। তো তাদের বাসার কাছাকাছি একটা জমিদার বাড়ি ছিল, ফুলিদের বাসার কাছে। গ্রামের জমিদার বাড়ি মানে বুঝতে পারছেন যে খোলামেলা জায়গার মধ্যে অনেক দূর গিয়ে বিশাল এক বাড়ি। তো সেই এক বিশাল জমিদার বাড়ি ছিল সেখানে। তো সেই জমিদার বাড়িতে জমিদাররা চলে গেছে তখন, তার কিছুদিন আগে জমিদাররা ওখান থেকে মাইগ্রেট করে চলে গেছে, বাসাটাকে খালি করে রেখে গেছে। তো জমিদারদের বাড়ি থেকে যখন জমিদাররা চলে যায়, ফুলি দেখতো যে জমিদাররা যে যাচ্ছে, সে দেখতো যে সেখানে জমিদাররা ঘোড়ার গাড়ি নিয়ে আসছে, আরও অনেক কিছু নিয়ে আসছে, ঠেলা গাড়ি, গরুর গাড়ি, মানে সে সময়কার গরুর গাড়ি আর কি। তো সেগুলোতে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে। তো ফুলি দেখতো যে জমিদারদের নেয়ার মধ্যে বেশ জিনিস নিয়ে যাচ্ছে, যে বই, বেশ অনেক বই, মানে একদম মানে কেস ভরা ভরা বই তারা নিয়ে যেত সেখান থেকে। তো ফুলি এগুলো খুব আগ্রহ নিয়ে দেখতো, সে চিন্তা করতো যে এই বইগুলো কোথায় নিয়ে যায়। তো ফুলির খুব ভালো লাগতো সেই বইগুলোকে দেখে, যে দূর থেকে যে নিয়ে যাচ্ছে, দেখতো যে এরকম কেস ভরা বই নিয়ে যাচ্ছে, বইগুলো মানে কেস সহ এরকম নিয়ে ফেলতেছে, আবার ট্রাঙ্কে করে নিয়ে যাচ্ছে। তো ফুলি খুব আগ্রহ করে দেখতো যে বইগুলো কি। তো
তো সে অনেক সময় ওই কাছাকাছি গিয়েও দেখেছে, তারা যখন নিয়ে যাচ্ছে তো দেখছে যে জিজ্ঞেস করছে সেখানে যে মালপত্র সরাচ্ছে, তো তিনি জিজ্ঞেস করতেছেন তখন ওখানকারীকে যে কাকা এগুলোর মধ্যে কি, বলে বই, একটা বই দেখান না। তো অনেক রিকোয়েস্ট করার পর সেই কাকা দেখায় তো বই এরকম চামড়ায় বাঁধানো এরকম বের করা। তো ফুলির কাছে খুব ভালো লাগতো এই বইগুলো দেখে, মনে হতো যে এরকম বই যদি আমার থাকতো, কি আছে তো সেটা পড়তে পারে। তো যাই হোক, এই কিউরিয়াসিটি থেকে জমিদার বাড়ি একসময় খালি হয়ে গেল, জমিদার বাড়ি থেকে চলে গেছে এবং জমিদার বাড়িটা মোটামুটি ফেলে রেখেই গেছে। তারা ওখানে আর কিছু মানে আর কি সেখানে জমিদার বাড়িতে ওখানে আর কিছু জিনিসপত্র তেমন নাই, কিছু আসবাবপত্র এটা সেটা আছে সেই। তো খোলা, মানুষ যেতে পারতো ভিতরে। আগে কিন্তু জমিদার বাড়িটাতে এত ঢোকার ব্যবস্থা ছিল না, মানুষজন যখন জমিদারের মানুষজন থাকতেন তখন ওইভাবে ঢোকার ব্যবস্থা ছিল, বাট যখন সবাই চলে যায় তখন কিন্তু বেশ খোলামেলা রেখে গেছে। তো ওই জমিদার বাড়ির পাশে একটা পুকুর ছিল, জমিদার ব্যবহার করতেন সে পুকুর, এবং পুকুরের একদম শেষ মাথায় জমিদারের একটা মন্দির ছিল ওই পাশে, বেশ বড় মন্দির, এবং সেই মন্দির থেকেও সবকিছু জমিদাররা সরাই নিয়ে চলে গেছে, মানে পুরাপুরি জায়গাটা খালি এখন। তো ফুলি দেখতো, তো ওই পুকুরটার বিশেষ কারণ হচ্ছে যে ওই পুকুরটাতে ফুলিরা গোসল করতে যেত, মাঝে মাঝেই গোসল করতে যেত, ফুলির বান্ধবীরা যেত, এবং সাথে দুই একজন বাসার মহিলা তারাও সাথে করে যেত ওই সময়। আর ওই পুকুরটা মহিলাদের কাছে ভালো লাগার কারণ হচ্ছে যে ওইটার চারিপাশে বাউন্ডারি দিয়ে ঘেরা, মানে মানুষজন যে সচরাচর দেখবে জায়গাটা খোলা এরকম না, পুকুরটার আশেপাশে একটা বাউন্ডারি ওয়াল করা, যাতে মানুষজন রাস্তা থেকে বাইকতে যাওয়ার সময় কেউ দেখতে না পারে, মানে একটা ঘেরা জায়গা। এবং সেটা ঘাটটাও সুন্দরভাবে নেমে গেছে, খুব সুন্দর একটা ঘাট চারিপাশে, এবং সেই পুকুর থেকে পাশে দিয়ে গেলে জমিদার বাড়ির একটা এন্ট্রেন্স, এবং তারপরে গেলে মানে পুরো বাড়িটা ঘোরা যায়। তো জমিদাররা চলে যাওয়ার পর অবশ্য মানুষ যাওয়াটা একটু কমে গেল পুকুরের ওইখানে, কিন্তু ফুলি তার বান্ধবী বা বাসার কোনো মহিলাকে নিয়ে, বাসায় যারা কাজ করে এরকম কোনো মহিলাকে নিয়ে চলে যেতেন সে পুকুরে, প্রায় ওখানে যে গোসল করতেন, বসে থাকতেন ঘাটে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি ফুলি যখন তার ওই অন্য বাসার মহিলাদের নিয়ে যেতেন, তাদের বসিয়ে রেখে তিনি হেঁটে চলে যেতেন জমিদার বাড়ির দিকে, এবং গিয়ে তিনি দেখতেন যে তাদের যে লাইব্রেরি রুমটা সেটার মধ্যে তিনি ঢুকতেন, লাইব্রেরি রুম খোলা রেখে গেছে, এবং সেখানে এখনও খুব আশ্চর্যজনকভাবে কিছু বই রয়ে গেছে, মানে যেগুলোকে হয়তো তারা প্রয়োজনীয় মনে করে নাই সেগুলো রেখে গেছে এখানে। সেখানে কিছু বই ছিল, দেখতো যে সেখানে দুই একটা শেলফ আছে এখনো। তো ফুলি গিয়ে দেখতেন সেই বইগুলো, এবং দুই একটা বই তিনি ওখান থেকে নিয়ে পড়ছেনও। তবে নীতিগতভাবে খুব স্ট্রং ছিলেন, তাই তিনি বইগুলো নিয়ে আসতেন না বাসায়, ওইখানে বসে তিনি ওখানে পড়তেন, বসে বসে। ওখানে বসার চেয়ারও ছিল, বসে বসে পড়তেন, এবং মাঝে মাঝে ঘোরাঘুরি করতেন ওই করিডোর দিয়ে। তার কাছে ভালো লাগতো জমিদার বাড়িটা দেখতে, বেশ অন্যরকম লাগতো। তো যখনই তিনি এরকম ভেতরে যে ঘোরাঘুরি করতেন, সময় নিয়ে বই পড়তেন, দেখা যেত যে তার সাথে আসা মহিলারা তাকে তাগাদা দিত, বা তার বন্ধুরা আসলে বিরক্ত হয়ে যেত, তার বন্ধুদের আগ্রহ ছিল না, তো বলতো যে কিরে তুই এখানে কেন যাস সেই। তো তিনি আবার অনেক সময় তাদের সাথে মানে তর্ক বিতর্ক করে বলতো চলে যেতে, তো বান্ধবীরা হলে চলে যেত। তো এরকমও সময় গেছে, মানুষ এরকম কয়েকবার এরকম যেতে যেতে ফুলির এরকম অবস্থা দাঁড়াইছে যে তার সাথে যে মহিলা আসলে সেও চলে গেছে, ফুলি একা একা ওখানে বসে বই পড়তো। তো যাই হোক, এরকম একদিন দুপুরবেলা, মানে তখন ওই দিন মানে দুপুর হয়েছে, তো ফুলি গোসল করবে চিন্তা করছে। তো ফুলি তখন তিনি তাদের বাসার একজন মহিলাকে বললো যে আমার সাথে চলো যে একটু গোসল করে আসি, স্নান করে আসি ওখান থেকে। তো সেই মহিলা বললো যে আচ্ছা দেখি, তার বিভিন্ন কাজের অজুহাত দিয়ে তারপর একসময় বললো যে আচ্ছা চলেন। তো ফুলি সেই মহিলাকে নিয়ে আস্তে আস্তে আসলেন জমিদার বাড়ির সেই ঘাটে, এবং এসে ঢুকলেন। তখন কেউ নাই, পুরা ফাঁকা, সেই পুকুর ঘাটের মধ্যে কেউ নাই, খা খা করতেছে রোদ, একদম ভর দুপুর, মানে কেবল রোদ চড়ছে আর কি এরকম সময়। তো ফুলির আম্মা নাকি নিষেধ করতেন তাকে ভর দুপুরে কখনো পুকুরে যেতে, তো তিনি তারপর আসছেন। তো তিনি এই ধরনের কথা শুনতেন না আর কি, বারণগুলো শুনতেন না, তাই তিনি হেঁটে নামছেন পুকুরের কাছে, এবং তার সাথে সেই মহিলা তিনি বসে আছেন ওই পাশে, সেই ঘাটের ওই পাশে। তিনি নামবেন না, তিনি জাস্ট ফুলির সাথে আসছেন। তো একটু পরে ফুলি দেখলেন যে মহিলা আস্তে আস্তে হেঁটে আবার ওদিকে যাচ্ছে, যে মনে হয় তার কোনো কাজ আছে বা সে হয়তো যাবে আসবে কিছু একটা। তো ফুলি তার মতো ওইখানে পুকুরে নেমে গেলেন। পুকুরে নেমে তিনি তার মতো স্নান করতেছেন, গোসল করতেছেন। একটা সময় তিনি ডুব দিলেন পানিতে। তো পানিতে ডুব দিয়ে ফুলি যখন উঠছেন, ডুব দিয়ে ফুস করে উঠছেন, তখন ওঠার পর তিনি দেখলেন যে তার চারিপাশে একটা ফুলের মালা এসে পড়লো। ফুলের মালা, বেশ বড় একটা ফুলের মালা, এবং মানে বেশ বড় একটা ফুলের মালা, গোল লাল রঙের ফুল একদম এসে পড়লো তিনি মানে তাকে সার্কেল করে পড়ছে ফুলের মালাটা, মানে তাকে মাঝখানে রেখে ফুলের মালাটা গোল হয়ে পড়ছে চারপাশে। তো ফুলির কাছে একটু অবাক লাগলো যে এটা কি, ফুলের মালা ছাপ করে এসে পড়লো। তিনি যখন ডুব দিয়ে উঠছেন তখনই তিনি হাত দিয়ে ফুলের মালাটা দেখতেছেন, দেখে তিনি আস্তে কে মারলো তাকাইলেন, তাকায় দেখেন যে একটা মহিলা দাঁড়ায় আছে পুকুরের ঘাটের কাছে। মহিলাটা পরা হচ্ছে লাল রঙের একটা
কাপড় পরা, মাথার মধ্যে ওড়না টাইপের, সেটা দিয়ে মুখ পুরো ঢাকা, অ্যাজ ইফ মানুষ যে ভেল করে, যে মানে পর্দা করলে ভেল যায় সামনে, যে একটা ঢাকনা দেয়, সেরকম কাইন্ড অফ লাইক দ্যাট, কিন্তু পুরো একটা এরকম লাল ওড়নার মতো পুরো কোমর পর্যন্ত পেঁচানো, এবং দুই হাতের মধ্যে বেশ চকমকি টাইপের কাপড় দিয়ে, দুই হাত ফুল হাতা জামা পরা মহিলাটা, এবং তার মাথাটা পুরো ঢাকা সেই লাল কাপড় দিয়ে পেঁচানো, দেখা যাচ্ছে না মুখ, চেহারা দেখা যাচ্ছে না। তো ফুলি একটু অবাক হলো, তিনি বললো বাসার থেকে যে মহিলাকে আনছে সেটা এরকম না, তেমনি নর্মাল শাড়ি পরা মহিলা, কে এটা? তো ফুলি একটু তাকায় বললো কে? যখন কে বলছে তখন দেখলো যে মহিলাটা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতেছে তার দিকে। ফুলির কাছে কেন জানি একটু ভয় লাগলো। ভয় লাগার কারণ হচ্ছে, মানে দুপুরটা এমন একটা দুপুর, জমাট বাঁধা দুপুর, মানে রোদ একদম পড়ে খাকা করতেছে, যেদিকে পড়তেছে কোনো মানুষজন নাই, এমনকি একটা কাকের ডাকও না ওই জায়গায়, নিস্তব্ধ, মানে একদম মানে থরথর করতেছে চারিপাশ, এরকম মানে একদম নিস্তব্ধতা এইভাবে করে পড়ছে সেখানে। ও রোদ এসে পড়ছে পুকুরের অর্ধেক অংশে, বাকি অর্ধেক অংশ ছায়া, এরকম একটা অবস্থা। তো ফুলি বেশ অবাক হয়ে গেল যে মহিলাটা নেমে আসছে, কে মহিলাটা, এবং মহিলাটা যে কাছাকাছি আসতেছে তার গাটা কেমন জানি শিরশির করতেছে, যে এরকম মহিলা এরকম ড্রেস সে দেখে নাই কখনো। তো একটু ভয়ে সে একদম থরথর করে কাঁপতেছে। এরকম সময় দেখলো যে মহিলাটা তার কাছাকাছি চলে আসলো। তো ফুলের মালাটা মানে সরায় ফেলে দিল একপাশে। তো সে ভয়ে পানিতে নেমে গেল, আবার পানিতে নেমে সাঁতরানো শুরু করলো। তো সে দেখলো মহিলাটা ঝাপতে পানিতে পড়লো, পানিতে পড়ে তার কাছে সাঁতরায় আসছে। খুবই অবাক লাগলো তার কাছে, যে মানে কিভাবে সম্ভব। তারপর সে অবাক হয়ে দেখলো মহিলাটা ডুব দিছে পানিতে। তো ফুলি আরো ভয় পেয়ে গেছে, সে সাঁতরে তাড়াতাড়ি ছায়ার অংশ থেকে বের হয়ে, সে এখন ছায়ার অংশ ছিল কিন্তু তার যে অংশটা ছায়ার অংশ, ওই পাশে রোদের অংশে সে যাচ্ছে এরকম। তো যখন সে একদম রোদের কাছাকাছি চলে গেছে, মানে আলোর কাছাকাছি চলে গেছে ফুলি সাঁতার কেটে, এই সময় সে খেয়াল করলো ঠিক যেই জায়গাতে ছায়া এবং রোদটা মানে একসাথে কেটে গেছে আর কি, রোদটা এসে যেখানে ঢুকছে পানির উপরে যেখানে পড়ছে, ঠিক ওই ছায়া এবং অন্ধকারের মাঝখান থেকে মহিলাটা ভুস করে উঠলো। মাথার উপর ভিজে লেপটে আছে সেই লাল কাপড়টা, চেহারাটা বোঝা যাচ্ছে না, বাট একটা চেহারার অবয়ব বোঝা যাচ্ছে, নাক চোখ মুখের উপর যদি কাপড় লেপটে থাকে লাল রঙের, সেরকম একদম লাল টকটকে রক্ত লাল কাপড়, এবং সে ভুস করে উঠছে। অর্ধেক তার চেহারার মধ্যে রোদ পড়ছে, অর্ধেক পড়ে নাই। আবার ডুব দিল মহিলাটা। ফুলি ভয়ে আবার তার যে ঘাটের দিকে তো সাঁতরানো শুরু করছিল, এই সময় সে পায়ের নিচে টান অনুভব করলো, তার পাও কেউ চেপে ধরে জোরে টানছে তাকে নিচের দিকে। ফুলি ডুবে যাচ্ছে, তার মাথা ডুবে গেল পানির নিচে, তার কোনো হুঁশ নাই, তার হাতটা শুধু সে উপর দিকে কিছুক্ষণ নাড়তে পারছে, তারপর পানির তলে ডুবে যাচ্ছে। এক সময় সে ভক করে পানি খেয়ে ফেলে, পানি খেয়ে ফেলার পর তার চোখে মুখে অন্ধকার দেখে এবং তার কিছু মনে নাই, তারপর সে জ্ঞান হারায়। তো ফুলি যখন জ্ঞান ফিরে, সে দেখে যে সে শুয়ে আছে একটা জায়গায়, সিমেন্টের পাকা জায়গার উপর শুয়ে আছে, মানে ইট বা সিমেন্টের একটা পাকা জায়গায় শুয়ে আছে, এবং তার মানে আশেপাশে কেউ নাই। এবং সে চোখ খুলে দেখে একদম খটখটে রোদ আশেপাশে আছে, এবং সে যে জায়গাটা শুয়ে আছে সেটা বেশ পুরনো একটা ভাঙাচোরা একটা বিল্ডিং, বেশ পুরনো ভাঙাচোরা বিল্ডিং, ধ্বংসপ্রাপ্ত প্রায়, কিছু নাই তেমন। তো সে মানে উঠে বসতে যায় এবং তখন তার বমির মতো হয় এবং সে অনেকগুলো পানি ফেলে, পেটের ভেতর থেকে পানি পড়ে তার। তো উঠে তাকায় দেখে যে একটা বড় একটা প্রাঙ্গণ, একটা উঠানের মতো জায়গায়, সে তার পাশে একটা জায়গায় সে শুয়ে আছে, এবং সে উঠে বসে দেখতেছে যে এই পুরো উঠানের মতো প্রাঙ্গণের মধ্যে কেউ নাই, খা খা করতেছে। কয়েকটা বড় বড় পিলার তার আশেপাশে, এবং সেই উপরে আরেকটা দোতলা অংশ, কিন্তু সেটা মনে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, কেউ নাই, মানে একদম মানুষজন নাই কোনো, এবং সূর্যের আলো এসে পড়তেছে সেদিক থেকে নিচে। এবং সামনের যে অংশটা, সেখানে বড় 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 কয়েকটা পিলার, আর তার মাঝখান থেকে একটা বড় এন্ট্রেন্স, একটা দরজার মতো, সেখানে দরজা নেই, খোলা, ভিতরে ঢুকে যাওয়ার, আর কেউ নাই পুরো জায়গাটায়। তো প্রচণ্ড ভয় লাগলো ফুলির, সে কোথায় আছে, এবং সে ডানে বামে তাকাচ্ছে। একবার চিন্তা করলে এই দরজা দিয়ে খুলে, সে মানে দরজা খোলা আর কি, দরজা দিয়ে সে দৌড়ে বের হয়ে যায়। তো সে সেটা করার জন্যই উঠে যখন দাঁড়ায়, তখন দেখে যে হঠাৎ করে তার পেছনে, সে মানে বুঝতে পারে যে তার পেছনে, তার থেকে বেশ কয়েক ফিট পেছনে ওই প্রাঙ্গণের ওইখানে কেউ একজন দাঁড়ায় আছে। তো মাথা ঘুরে দেখে সেই যে লাল ওড়না পরা মহিলাটা, সে দাঁড়ায় আছে, এখনো তার মাথা কভার করা সেরকম। সে মহিলাটা দাঁড়ায় আছে তার দিকে, এবং ফুলিকে এরকম হাত দিয়ে ডাক দেয় কাছে। তো ফুলি কোনো একটা অজানা কারণে সে আসলে আর বেরোতে পারে না, সেই যে মূল দরজা দিয়ে দৌড়ায় বেরোয় যাবে সেটা সে আসলে তার মাথায় আসে না। সে ওই হাতের ডাক শুনে মোহাচ্ছন্ন হয়ে যায়, সে আসলে ওই সময় হিতহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। তারপরে মহিলাটা হেঁটে হেঁটে যাচ্ছে, ফুলি তাকে ফলো করে যায়, গিয়ে সেই যে বড় একটা অন্ধকার দরজা, একটা কামরার মধ্যে ঢোকার, সেটাতে পিছে মহিলার পেছনে সে ঢুকে যায় সেখানে।
কয়েক সেকেন্ড ফুলি কিছু বুঝতে পারে না, কারণ একদম ঘুরঘুরটি অন্ধকার রুমের ভেতরে, ঘরের ভেতরে। তারপর ফুলি হঠাৎ করে বুঝতে পারে যে সেই ঘরের কোণার মধ্যে হালকা কোনো পিদিম বা বাতি জ্বলতেছে। খুব অদ্ভুত একটা পরিবেশ, কারণ তার পেছনে কিন্তু আলো আছে। সেই আলো এসে ঘরের মধ্যে পড়ে যতটুকু আলোকিত করতেছে, সেই আলোটা যথেষ্ট না, কারণ ঘরটা বিশাল। এবং তার থেকে সামনে গেলে এখন তার চোখে অন্ধকার শুয়ে আসছে, সে দেখতেছে পিদিম জ্বলতেছে, একটা না অনেকগুলো পিদিম জ্বলতেছে, কিন্তু একটা বড় পাথরের এরকম টেবিলের মতো সেটার চারিপাশে এরকম পিদিম জ্বলতেছে। এবং তার পাশে একটা মানুষ দাঁড়ানো, সে দেখতে পাচ্ছে এখানে মানুষটা বেশ লম্বা একটা মানুষ, হবে 6 ফিট 6.5 ফিট এরকম উঁচু একটা মানুষ। এবং সেও মাথার মধ্যে একটা এরকম চাদরের মতো জড়ায় রাখছে, এবং সেটা বেশ বড় একটা চাদর, কালচে একটা চাদর। এবং বোঝা হচ্ছে মানুষটা পরনে নিচে একটা ধুতি পরা, আর ওপরে একটা এরকম জামার মতো পরা আর কি, আর মাথার মধ্যে কালো চাদর দিয়ে ঢাকা পুরোটা। মুখটা দেখা যাচ্ছে, মুখটা কালচে মুখ, সে বুঝতে পারতেছে যে মুখটা বেশ কালচে টাইপের, মানে বেশ মানে ঘনকৃষ্ণবর্ণ একটা মুখ, ঠিক মতো ডিটেক্ট করার মতো না। তার হাতগুলো সেরকম রং, হাত খোলা, হাতের এখানে এসে। তো সেই ফুলি সেই লাল কাপড় পরা মহিলার যে ইশারায় সে হেঁটে যাচ্ছে, দেখলো যে ওই লোকটার দিকে যখন চোখ পড়লো, লোকটার চোখটা সে মিললো, লোকটা ফুলির একদম আত্মা উড়ে গেছে, কারণ ফুলি দেখতেছে লোকটার চোখটা পুরো রক্তবর্ণ, অ্যাজ ইফ যে চোখের যে সাদা অংশটা পুরো লাল টুকটুকে, এবং সেটা জ্বলতেছে না, বাট লাল টুকটুকে রঙের, মনে হচ্ছে একদম এরকম যেটা চোখ তার দিকে তাকায় আছে। এবং হালকা লোকটার মুখের মধ্যে হালকা মোচ আছে, তার হালকা গোফ আছে, এবং সে তাকায় আছে তার দিকে। তো ফুলি ভয়ের চোটে তার হিতহিত জ্ঞান শূন্য হয়ে মনে হয়েছিল পিছন দিকে দৌড় দিবে সে, তার আসলে মানে আর ওখানে দাঁড়ানোর মতো সাহস হয়নি লোকটাকে দেখে। ভয়ঙ্কর একটা লোক, এবং একটা বড় পাথরের টেবিলের পাশে, সেটার চারপাশে পিদিম জ্বলতেছে, এবং লোকটা এভাবে তাকায় আছে। তো ফুলির মনে হয়েছে যে দৌড় দিবে এরকম। এই সময় সে দেখলো লোকটার পেছনে বিশাল একটা মূর্তি, ভয়ঙ্কর মূর্তি, এবং লোকটার হাতে, এক হাতে, লোকটা বাঁ হাতে একটা দা তুলে নিল, বিশাল বড় দা, এবং লোকটা হাত দিয়ে তাকে এভাবে ইশারা করলো আসার জন্য। তো ফুলি ঝেড়ে দৌড় দিতে গেছিল, কিন্তু ফট করে সে ফাইন্ড আউট করলো যে তার যে পেছনে, ঘাড়ের পেছনে কোনো একটা বজ্র আটুনি, কেউ একজন তার ঘাড় চেপে ধরছে হাত দিয়ে। ফুলি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কোনো মতো একটু তাকায় দেখতেছে ওই যে লোকটা, যে নাকি ওখান থেকে সে হাত এত লম্বা করে দিয়ে তার ঘাড় ধরছে এখানে এসে। মানে ফুলি আসলে তখন ভয়ে তার আত্মা, মানে একদম মানে আত্মার মধ্যে আর কিছু নাই, ভয়ে যে একটা অস্বাভাবিক দৃশ্য, একটা মানুষের হাত এত লম্বা কিভাবে হয়, তাকে টেনে ধরছে এখান থেকে, এবং তাকে ওখান থেকে টেনে সে হাতটা নিয়ে আসলো তার কাছাকাছি, লোকটার কাছে একদম এনে তাকে টেনে নিয়ে শোয়াই দিল সেই বড় ওই পাথরের টেবিলটার উপরে, একদম শোয়াই দিল, এবং তার মাথার মধ্যে হাত রাখছে। মাথার মধ্যে হাত রাখার পর ফুলির আসলে মাথায় আর কোনো সেন্স নাই, সে আসলে চিন্তা করতে পারতেছে না কিছু। লোকটা মন্ত্র পড়া শুরু করলো, ভয়ঙ্কর মন্ত্র, কিছু একটা পড়তেছে খুব গমগমে কণ্ঠে। তো ফুলির হঠাৎ মনে হলো যে সে ডুবে যাচ্ছে আস্তে আস্তে, মানে সে তার যে নর্মাল সেন্স থেকে মানে ডুবে যাচ্ছে, মনে হচ্ছে যে তার নর্মাল সেন্স নেই, আস্তে আস্তে সে অন্য কোনো ঘোর লাগা জগতে চলে যাচ্ছে, এই পুরো পরিবেশটাই। তো সে হঠাৎ করে তার কিছুটা সম্বিত উঠলো, সে চিৎকার করা শুরু করলো, প্রচণ্ড জোরে চিৎকার করা শুরু করলো, এত জোরে চিৎকার করা শুরু করলো বলার মতো না, মানে তার একদম টপ অফ আর লাংস, মানে জোরে জোরে চিৎকার করতেছে। তো এই চিৎকার যখন করতেছে, এর মধ্যে শব্দ পেল যে একটা মহিলার কণ্ঠ, খুব জোরে কিছু বলতে বলতে ঢুকছে মহিলাটা সেখানে, এবং তার পিছে একটা পুরুষের কণ্ঠ শুনতে পেলো, একটা পুরুষেরও কণ্ঠের সাথে একটা মহিলা এবং পুরুষ মানে কিছু বলতে বলতে ওখানে ঢুকলো। তো তাদের হাতের মধ্যে সম্ভবত কিছু ছিল, ঠুং ঠাং শব্দ হয়েছে। হঠাৎ করে ফুলি খেয়াল করলো তার কপালের উপর স্পর্শটা নাই, তার কপালের উপর যে স্পর্শটা ছিল সেটা আর নাই। সে তাকাইতে পারলো, এদিক ওদিক তাকাইলো, তাকায় দেখলো কেউ নাই, সে পিদিমগুলো শুধু আছে আর কেউ নাই। তারপরে হঠাৎ করে ফুলির কিছু হইলো, ফুলির আর কিছু মনে নাই। তো ফুলি সেন্স হারাই ফেলছে, তার আর কিছু সেন্স নাই তখন। এরপর ফুলির যখন সেন্স আসছে, তখন সে তাকায় দেখতেছে সে তার বাড়িতে তার বাবা মা খুব চিন্তিতভাবে তার দিকে তাকায় আছে, এবং একজন পণ্ডিত সেও তাকায় আছে খুব চিন্তিতভাবে তার দিকে। এবং সেই পণ্ডিত তাকায় বলতেছে যে হুঁশ ফিরছে, সে মনে হয় ঠিক হয়েছে এরকম বলতেছে, এবং তাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি। তখন ফুলি মানে খুব
বিড়বিড় করে তার নামটা বলার পর মানে খুব কণ্ঠে মানে মনে হচ্ছে তার গলা ফেটে গেছে, জোর নাই গলার ভিতরে। তো পণ্ডিত বলল যে ঠিক হবে, ও ফিরে আসছে বলে তিনি তার মুখে আরও কিছু পানি বা কিছু ছিটাই দিলেন পণ্ডিত। এবং ফুলি তখন মানে উঠে বসার চেষ্টা করলো, তার বাবা মা আটকায় দিল তাকে, বলে মানে ফুলি আর তখন কথা বলতে পারে না, কিন্তু তার কাছে মনে হলো যে সে তার বাসায় আছে, তার মনের মধ্যে অনেক রিল্যাক্সড একটা ভাব হলো। যাই হোক, পরবর্তীতে ফুলি এটা শুনছিল তার বাবা মার কাছে যে তাকে বাসায় নিয়ে আসছিল একটা লোক, মাঝি আর কি, সে মাছ ধরতো আর কি, একটা মাছ ধরার লোক, সেই জেলে সে এবং তার স্ত্রী তারা তাকে বাসায় নিয়ে আসছিল। ফুলি তাদের সেই নিজস্ব গ্রাম থেকে অনেক দূরে পাহাড়ের একটা অঞ্চলে সে তাকে পাইছে ওই জেলেরা। এই জেলের পাওয়ার ঘটনাটাও খুবই অন্যরকম। জেলে আর জেলের স্ত্রী মাছ ধরতেছিল সেখানে নদীতে, এবং সেদিন তারা সকাল থেকে মাছ ধরা শুরু করছে, কিন্তু তারা ভালো কোনো মাছ পাচ্ছিল না। তো এর জন্য তারা আরও সামনে যেতে যেতে এই পাহাড়ি অঞ্চলটাতে আসছিল, এবং এইখানে তাদের আসা নাকি নিষেধ ছিল, তাদেরকে বলতো যে ওইদিকে যেতে না, ওই জায়গাটা নাকি অভিশপ্ত, কারণ ওইখানে অনেকে খারাপ বাতাস চলাফেরা করে এবং ওখানে গেলে মানুষের ক্ষতি হয়, কারণ ওইখানে অনেক পুরনো নাকি ওই ভাঙাচোরা রাজবাড়ি আছে, যেসব জায়গায় খারাপ জিনিসের আগমন আছে, তো ওইখানে যাওয়া নিষেধ ছিল জেলেদের। তো তারপরও জেলের বউ দুইজন যেহেতু মাছ পাচ্ছিল না, ওই দিন ধরতে ধরতে কাছাকাছি চলে আসছে। তো ওখানে যখন চলে আসছে তারা মোটামুটি কিছু মাছ পাইছে আর কি। তো তুলতেছিল, তো তখন ভর দুপুর হয়ে গেছে। হঠাৎ তারা দেখে যে একটা নৌকায় করে এক মহিলা যেতেছে, এবং সেই মহিলা বেশ কিম্ভূতকিমাকা ড্রেস পরা, যেটা তাদের এলাকার কাপড় চোপড়ের সাথে মিলে না। এটা মানে এইখানে তারা দেখেই নাই, একদম লাল রঙের এরকম ওড়নার মতো পরা, মুখটা পুরা ঢাকা, একদম চেহারার কিচ্ছুই দেখা যায় না, হাতগুলা কেমন যে ঝিলঝিলা টাইপের এরকম, মানে উদ্ভট। তো জেলে তার বউকে বলতেছে, দেখো ওই যে আসতেছে, ওইটা মনে হয় চুড়েল যেতেছে দিকে। তো জেলের বউ আবার বললো, চুড়েল হইতেই পারে, দেখো না নৌকার মধ্যে কেউ বাইতেছে না। মহিলা নিজেও নৌকা পায় না, সে কিভাবে ওখানে দাঁড়ায় আছে এবং নৌকা নিজে নিজে যাইতেছে। তো অবাক হয়ে তারা দুজন দেখতেছিল। তো নৌকা এরকম করে খ্যাচ করে যে ওই নদীর পাড়ের একটা জায়গায়, ওই জায়গাটা একদম ঢালু, অনেকটা বালুচরের মতো, ওই জায়গায় নৌকাটা ভেড়ে। তো এদিকে জেলে এবং জেলের বউ খুব কিউরিয়াসিটি নিয়ে দেখতেছিল ব্যাপারটা। তারপর তারা দেখলো যে সেই মহিলাটা একটা মেয়েকে নামাইলো টেনে সে নৌকার থেকে, এবং টানে সে দুই হাত দিয়ে সে মেয়েকে উঁচা করে ফেললো, উঁচা করে এগিয়ে নিয়ে গেল সামনের দিকে। তো যখন এই মহিলা ওই মেয়েটাকে উঁচা করে ধরে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, তখন জেলেরা বললে, ঘটনা কি, এই মেয়েটা এরকম কেন, মেয়েটা মনে নেতায় আছে, মানে মেয়েটাকে কি ধরে আনছে এই মহিলা, কি ঘটনা কি? তো তখন জেলের কিন্তু অনেক সাহস ছিল, জেলের বউ দুজনেই সাহসী ছিল, এবং তারা ওই জায়গায় তাকে ফলো করে যায় ওই নৌকার পাশে, নৌকা রেখে সেখানে উঠে তারা ফলো করে দেখে যে ওই মহিলা হেঁটে চলে যাচ্ছে তাদের থেকে বেশ সামনে, এবং হেঁটে চলে যাচ্ছে, যেতে যেতে ওইখানে ওই যে ভাঙা একটা রাজপ্রাসাদের মতো ছিল বেশ পুরনো, সেইখানে ঢুকে গেল। তো জেলে এবং জেলের বউর অনেক কিউরিয়াসিটি হলো যে ঘটনা কি, এখানে কেন এরা আসছে, কি ব্যাপার। তো তারা দুইজন, জেলে তখন তার ওইখানে বৈঠা ছিল, তার বৈঠা আর তার হাতের দা নিয়ে সে ওখানে বের হয়, তার একটা দাও থাকতো তার নৌকায়, বের হয়ে তারা দুইজনে পিছনে ফলো করে যায়, পিছনে ফলো করে গিয়ে সেখানে ঢুকে দেখে যে ওই প্রাঙ্গণের মধ্যে আর কেউ নাই, প্রাঙ্গণটা খালি। তো তারা ফলো করতে করতে এক সময় ওই বড় ঘরটার মধ্যে, যে জায়গা বড় ঘর, সেখানে উকি দেয়। ওখানে যে তারা শুনতে পারে গুম 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 শব্দ, মনে হচ্ছে কোনো পুরুষ কণ্ঠে শব্দ করতেছে, এবং মানে ভয়ঙ্কর টাইপের শব্দ, মানে এই শব্দ শুনলে মানুষের আত্মা কেঁপে যাবে এরকম। তো তাদের যখন চোখে আলো আধারি শুয়ে আসে, তখন তারা দেখে যে ওই মেয়েটাকে তারা শোয়ায় রাখছে ওই পাটাতনের উপর একটা, এবং তার মাথার মধ্যে হাত দিয়ে রাখছে সেই বড় কালখেল্লা পর একটা লোক, এবং সে কি মন্ত্র পড়তেছে। তো এগুলা দেখেই যখন জেলে কথা বলে উঠে জোরে, সে বুঝতে পারে যে ঘটনাটা কি ঘটতেছে, তার বুঝতে বাকি থাকে না। তখন দেখে যে লোকটা একবার তাদের দিকে ফিরে তাকালো, তারপর শ্যাত করে 1 সেকেন্ডে অন্ধকারে সে হারায় যায়। মানে কোনো মানুষের পক্ষে এভাবে হারায় যাওয়া সম্ভব না, মানে একেবারে মনে হলো ভ্যানিশ হয়ে গেছে। এবং 2 সেকেন্ডের মধ্যে মানে জেলে দেখলো যে সেই যে মেয়েটাকে শোয়া রাখছিল পাথরের উপরে, সে উঠে বসে চোখ মানে একদম গরম করে তাদের দিকে ওদিক থেকে তাকাচ্ছে, এবং সেই যে পাশে যে পিদিম জ্বলতেছিল, পিদিমের আলোতে তার চোখগুলো জল করতেছে, মানে চকচক করতেছে, লালচে হয়ে গেছে পুরো। তো তারা খুব ভয় পেয়ে যায়, তারা মনে করে তারা কোনো একটা সমস্যায় পড়তে যাচ্ছে, তাদেরকে হয়তো ট্র্যাপ করে এখানে নিয়ে আসা হয়েছে। তো জেলের বউ তাকে খামচি দেয়, জেলেকে মানে এরকম খামচি দিয়ে বলে যে না দাঁড়াও, কি ঘটনা। তো তখন কাছাকাছি আসছে, দেখতেছে যে ওই যে মেয়েটা তাদেরকে ক্ষণক্ষণে কণ্ঠে বলে যে আমাকে থামবি না, বাধা দিবি না, তোরা এখানে আমাকে নিয়ে আসছে, আমাকে এখানে উৎসর্গ করবে, তোরা চলে যায় এখান থেকে।
তো জেলের বউ এগুলো শুনে না, জেলেকে বলে ধরো, টেনে ধরো, এখানে অনর্থ হইতেছে। তো দুইজনে দৌড় দিয়ে যে ওই ইকে চেপে ধরে, সে ফুলিকে চেপে ধরে। ফুলি ওখানে বসছিল, ফুলি চেপে ধরে এবং ফুলি তখন চিৎকার করতে থাকে এবং তাকে ওখান থেকে তারা টেনে বের করে নিয়ে আসে। তো সেই ভয়ঙ্কর চেহারা করে চিৎকার করতেছিল ফুলি, তাকে যখন ওখান থেকে বের করে নিয়ে আসে, রোদের মধ্যে নিয়ে আসে, তখন নাকি সে একবারে নেতায় যায়, তখন তার সেই হুঁশ নাই। তো এখন কি করবে তারা, ফুলিকে নিয়ে তো টেনশনে পড়ে গেছে, ও তারা তো কিছু জানে না এই মেয়েটার আপসেন অ্যাবাউট কি। তো তখন তারা ওকে নিয়ে আসে, এসে তাদের নৌকায় আনে। তো নৌকায় এনে খুব অবাক হয় যে তাদের পাশে যে নৌকাটা ছিল, যেটাতে করে তারা দেখছে যে মেয়েটাকে নিয়ে আসছিল, সেই নৌকাটা নাই। তো খুব মানে অবাক হয় যে এত দ্রুত এই নৌকা নাই, চলে গেছে কোথায়, কি ব্যাপার, আর ওই মহিলাই বা গেল কই। তো যাই হোক, তারা ফুলিকে তাদের নৌকায় করে তাদের গ্রামে নিয়ে আসে, আসলে আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। গ্রামে নিয়ে এসে তারা তাদের ওইখানকার একজন কবিরাজকে খবর দেয়, ওঝাকে বলে যে এই মেয়েকে আমরা এইভাবে পাইছি। তো ওঝা এসে দেখে ফুলির চোখ দেখে, তো দেখে ফুলির চোখ নাকি যখন দেখতেছিল ফুলি নাকি হাসতেছে। হ্যাঁ, তখন নাকি বলে যে ওর উপর তো ভালো একটা আসর হয়েছে এখানে, এই মেয়েটা তো নিছিল আসলে বলি দিতে। যাই হোক, ওরে নিয়ে তারপরে ফুলিকে ওখানে রেখে তারা টুকিটাকে চিকিৎসা করে, পানি পুনি খাওয়ায় এবং সে ওঝা তাকে ওষুধ টষুধ দেয়। তো এই অবস্থায় ফুলি থাকে, তো বলে যে এর আসল ঠিকানা বের করতে হবে, লোক লাগায় খুঁজে বের করে জায়গা মতো পৌঁছায় দিতে হবে যেখানকার মেয়ে সেখানে। তো ফুলির চিকিৎসা করা শুরু করে ওঝা। সন্ধ্যার পর তাকে অনেকভাবে চেষ্টা করে। তো এক সময় নাকি ফুলি একটু কথা বলে, তখন জিজ্ঞেস করে তার গ্রামের নাম কি, তো সে বলে দেয় যে তার গ্রামের নাম এইটা। এবং ফুলি নাকি বলে যে আমি ভাসতেছি, আমাকে ডাকে, আমাকে নিয়ে যেতে চায় ওখানে। তো ওঝা তারপরে অনেকভাবে তার মতো চিকিৎসা করে আর কি, তার ওঝাদের যে চিকিৎসা থাকে, ওঝা তারপর কবিরাজ, ওদের ওখানে 2-3 জন এরকম মানুষ ছিল, তারা টুকিটাকে চিকিৎসা করে। তো জেলে বুঝে যে তার পক্ষে আসলে এগুলো অ্যাফোর্ড করা সম্ভব না, কারণ এদেরকে তো মানে টাকা দিতে হয় ওঝারা আসলে। তো জেলে ভালো মানুষ, নিতান্ত ভালো মানুষ, সে আর তার স্ত্রী তখন চিন্তা করে যে গ্রামের নাম শুনছে, তাকে পৌঁছায় দিবে। তো তারপর দিন ওই দিন রাতটা থাকে তারা, এবং রাতের বেলা নাকি অনেক অন্যরকম আচরণ করে ফুলি, একদম বের হয়ে যাবে এবং মানে ওখানে থাকবে না এরকম। তো অনেক কষ্টে তাকে জেলের স্ত্রী সংবরণ করে রাখে আর কি। তো পরদিন দিনের বেলা আবার ফুলি এরকম নেতায় গেছে, সে অসুস্থ, তাকে করে নৌকায় করে জেলে এবং জেলের স্ত্রী বের হয় এবং খুঁজে ফুলির গ্রাম বের করে এবং সেখানে এসে তাকে তাদের ফ্যামিলির কাছে দেয়। তো এরপরে ফুলির বাবা চিকিৎসা শুরু করে, পণ্ডিত মশাইকে নিয়ে আসেন এবং তারপরে জেলেকে তিনি বেশ মোটামুটি ভালো একটা রিওয়ার্ড দেন, বলেন যে আপনাকে অনেক ধন্যবাদ, আসলে আপনার মতো মানুষকে কিছু দেওয়া তো সম্ভব না, যেটা দিয়েছি এটাতে আপনি অসম্মানিত হবেন না, আপনাকে আমি জাস্ট খুশি হয়ে দিলাম যে আপনি আমার মেয়ের জন্য অনেক কষ্ট করছেন, কৃপা করছেন তার প্রতি। যাই হোক, জেলে অনেক কি করে চলে যায়। তো জেলে বলে যে আপনারা কিন্তু ওকে দেখে রেখেন, কারণ ওঝা বলছে যে ওর প্রতি খারাপ জিনিস আছে। তো পণ্ডিত চিকিৎসা করে আস্তে ধীরে ফুলিকে, কিন্তু ফুলি নাকি এরপর থেকে মাঝে মাঝে এরকম হয়ে গেছিলেন যে তিনি প্রায় বিভিন্ন সময় আর কি, বিশেষ করে পূর্ণিমার রাত আসলে নাকি সে অন্যরকম হয়ে যেত, তাকে ওই বেঁধে রাখা লাগতো তার বাড়িতে। ওই দিন তার আর সেন্স থাকতো না এবং অনেক শক্তি চলে আসতো তার শরীরে, সে নাকি টেনে এটা ওইটা ফেলে দিত, ভেঙে ফেলতো, যেটা তার পক্ষে করা সম্ভব না, এরকম কাজ করতো। তো তাকে বেঁধে রাখতে হতো আর কি। তো একদম নাকি তার বৃদ্ধ বয়স, তার মৃত্যুর আগ পর্যন্ত সে ওইরকম হতো আর কি। বিভিন্ন স্পেশাল রাতে, পূর্ণিমা বা বিভিন্ন রকম রাতে নাকি সে অনেক অন্যরকম হয়ে যেত, মানে তার সেন্স থাকতো না আর কি, একদম সে মৃত্যুর পর্যন্ত এরকম ছিল সে। তো এই ছিল ফুলির ঘটনা। তো এই ঘটনাটি মূলত আমাদেরকে মেঘ ভাই পাঠিয়েছেন এবং জানিয়েছেন যে এটি 1980 সালের আশেপাশের কোনো একটা সময়ে ঘটেছিল। ওই সময় ওনাদের এলাকাতে একজন ময়রা অর্থাৎ যারা মিষ্টি বানান তাদেরকে ময়রা বলে। তো ওই সময়ে এই ময়রার যে কাজটা ছিল, তার নির্দিষ্ট কোনো দোকান ছিল না, উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফেরি করে মিষ্টি বানাতেন। ওনার নাম ছিল নিসার উদ্দিন। তো ওনার হাতের মিষ্টি এটা বেশ ভালোই সুখ্যাতি পেয়েছিল বলতে হবে। ওনার হাতের মিষ্টির সুনাম অনেক মানুষের মধ্যেই ছিল। ওই সময় যে উনি একাই ময়রা ছিলেন তা না, আশেপাশের গ্রামে আরও অনেক ময়রা ছিল, তবে ওই গ্রামে অর্থাৎ শ্রীকোনা গ্রামে এই নিসার উদ্দিন ময়রা উনি একাই ছিলেন ওই সময় আর কি। শীতকালে বিভিন্ন জায়গায় মেলা হতো বা গরমকালেও মেলা হতো, উনি করতেন কি এই অনেক মিষ্টি তখন বানাতেন, মেলায় নিয়ে যেতেন, মেলায় এই মিষ্টিগুলো বিক্রি করতেন, আর ফেরি করে তো মিষ্টি বিক্রি করতেনই।
এখনও কিন্তু নির্দিষ্ট দোকান ছাড়াও বিভিন্ন জায়গায় মিষ্টি বিক্রি হয়। বিভিন্ন মেলাতে কিন্তু বিশাল বড় বড় গামলার মধ্যে মিষ্টি বিক্রি হয়। তারপর এমন অনেক বাজার রয়েছে, মানিকগঞ্জেও কিন্তু এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে উন্মুক্ত স্থানে মিষ্টি বিক্রি হয়। তারা কিন্তু বংশ পরম্পরায় কয়েক প্রজন্ম, 3-4 প্রজন্ম ধরে এরকম বিক্রি করছেন। দোকান ছাড়াও তাদের অনেক সেল হয়, তাদের নির্দিষ্ট দোকান নাই, তারপরেও কিন্তু অনেক টাকা তাদের বেচা কেনা হয় প্রতিনিয়তই। এটা একটা তাদের ঐতিহ্য এবং এটা তারা ধরে রেখেছেন। এমন কিন্তু অনেক জায়গা আছে, আপনাদেরও জানা, দেখবেন যে অনেক জায়গায় এরকম মিষ্টির কারিগররা রয়েছেন যাদের নির্দিষ্ট দোকান ছাড়াও শুধু উন্মুক্ত স্থানে তারা দুর্দান্ত অনেক মিষ্টি তৈরি করে বিক্রি করেন। তো নিসারউদ্দিন উনি এমনই একজন ময়রা ছিলেন, ঘুরে ঘুরে উনি বিক্রি করতেন, কিছু কিছু জায়গায় বসতেন, বাজার বিশেষ করে হাটের দিন বসতেন। এছাড়া ঘুরে ফিরেই উনি ওনার বানানো মিষ্টি বিক্রি করতেন। নিসারউদ্দিনের একটা ছেলে ছিল। ঘটনার সময় নিসারউদ্দিনের বয়স 35-36 বা এরকম 40-এর কাছাকাছি ছিল, 40+ ছিল না, কাছাকাছি ছিল আর কি। ওনার একটা ছেলে ছিল, ছেলের বয়স 7-8 বছর এরকম হবে। সে তখনও ওই সময় স্কুলে ভর্তি হয়নি, কারণ ওই সময় 80-র দশকে আশেপাশে স্কুল ছিল কম, হয়তোবা স্কুলে ভর্তির প্রক্রিয়া চলছিল, কিন্তু তখনও সে ওইভাবে লেখাপড়া শুরু করেনি ওই বয়সেও। আর বয়স ওই 7-8 বছর হলেও আকারে আকৃতিতে একটু কম বয়সী দেখা যেত, বুদ্ধিশুদ্ধি একটু তুলনামূলক একটু কম ছিল আর কি, মানে বুদ্ধির যে পরিপক্কতা ওই বয়সে তার একটু কম ছিল। তো একটা ছেলে আর ওনার ওয়াইফ চলে যাচ্ছিল মোটামুটি সংসারে যে তীব্র অভাব এটা বলা যাবে না, মানে ওনার মিষ্টির যেহেতু কদর ছিল, বেচাকেনা করে পরিবার পরিজন নিয়ে চলাচল করে উনি চলতেন আর কি। তীব্র অভাব না, আবার ধনীও হয়ে যাচ্ছিলেন, বিষয়টা এরকম না, চলছিল, মানে উনি ওনার মতো করে ওনার প্রফেশনটা নিয়ে খুশি ছিলেন, সোজা কথা বলতে যেটা বোঝায়। তো একটা সময় তখন কোনো একটা শীতের মৌসুমে, এই 1980 সালেরই শীতের মৌসুমের কোনো একটা সময়ে কোন একটা মেলায় উনি গিয়েছিলেন মিষ্টি বিক্রি করার জন্য। তো ওই মেলায় সবগুলো মিষ্টি বিক্রি হয়ে যায়। আর মিষ্টি বিক্রি করার পর এই যে মিষ্টির যেই রাখার যে পাত্রগুলো, বোলগুলো, এগুলো কিন্তু আবার নিয়ে ফিরতে হয়। এগুলো নিয়ে আসার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিশাল বড় বড় দুটো ঝুড়ি থাকে। আমরা অনেক সময় দেখেছি যে একটা বাঁশের লাঠির মতো 2 মাথায় কিন্তু ঝুড়ি ঝোলানো থাকে, দড়িতে ঝুড়ি ঝোলানো থাকে। অনেক ফেরিওয়ালারা কিন্তু এভাবে বিভিন্ন জায়গায় ফেরি করে করে বিভিন্ন জিনিস নিয়ে যান। তো ওইভাবে উনি মিষ্টিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন, অনেক কষ্ট হতো। তো উনি যখন ফিরছিলেন তখন তো আর মিষ্টি ছিল না, জাস্ট খালি ওনার সরঞ্জামাদি ছিল। উনি ফিরছিলেন, উনি বাড়ির থেকে তখনও বেশ দূরত্বেই ছিলেন, একটা নির্জন মাঠের ভিতর দিয়ে উনি আসছিলেন। হঠাৎ করে উনি দেখলেন ওনার সামনে 2 ব্যক্তি, বেশ উঁচা লম্বা, অনেক উঁচা লম্বা তা না, মানে স্বাভাবিক মানুষের যদি হাইট আমি যদি বলি যে হ্যাঁ ম্যাক্সিমাম হাইট 6.5 ফিট বা 7 ফিট, ওনারা হয়তো বা ওই রকমের ছিলেন। খুব সুদর্শন, সাদা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা। তো এই 2জন দূর থেকেই এই নিসারউদ্দিনকে সালাম জানান এবং দূর থেকেই বলেন, ভাই আপনার কোনো ভয় নাই, আমরা আপনার কোনো ক্ষতি করব না, আমরা মানুষ না, এতটুকু নিশ্চিত থাকেন। আর এটাও নিশ্চিত থাকেন যে আমরা ক্ষতি করার জন্য আসি নাই। তারপরেও কিন্তু উনি ভয় পাচ্ছেন, উনি উল্টো দিকে ঘুরে আবার যাওয়া শুরু করেছেন। তারপরও পেছন থেকে ডাকছেন যে ভাই ভয় পায়েন না, ভয় পায়েন না, আমরা আপনার সাথে জরুরি একটু কথা বলার জন্য আসছি, ভয়ের কোনো কারণ নাই। এভাবে কয়েকবার বলার পর উনি দাঁড়ান, তখন আবার ঘুরে তাকান, ঘুরে তাকিয়ে আবার ওনাদের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর বলতেছেন যে আপনারা তো বললেন যে আপনারা মানুষ না, যদিও বলতেছেন ভয় না পাওয়ার জন্য, কিন্তু ভয় তো আমার লাগতেছেই, তো বলেন আমি আপনাদের জন্য কি করতে পারি, কেন আমার কাছে আসছেন, কি দরকার আমার কাছে? তখন ওই 2জন বলতেছেন যে আমরা একটা গোত্রের জিন, আমাদের 1000-1200 জিন আমাদের গোত্রে আছে, আমাদের গোত্রের যিনি সর্দার, ওনার ছেলে, একটাই ছেলে, সে কোরআন শরীফ ধরবে। আপনাদের মানুষের মধ্যে যেরকম কোরআন শরীফ ধরে, তখন অনুষ্ঠানের আয়োজন করে, কেউ কেউ একটু মিষ্টান্ন বিতরণ করে, আমাদের সর্দারের ছেলে সে কোরআন শরীফ ধরেছে, আর এই কারণে আমাদের সর্দার আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবেন। তা আমাদেরকে বললেন যে তোমরা ভালো কোনো ময়রাকে খোঁজ করায় নিয়ে আসো। আমরা একটু খোঁজ খবর নিলাম, তখন মনে হলো আমাদের আশেপাশে আপনি একমাত্র ভালো
মিষ্টি বানাতে পারেন। আপনার মিষ্টি আমরা খেয়েছি, মানুষের সুরত আপনার কাছ থেকে মিষ্টি কিনেছি, ভালো লেগেছে। তো আপনি কিছু মনে না করলে আমাদের গোত্রে আপনার দাওয়াত, আপনি ওখানে গিয়ে কিছু মিষ্টি বানাবেন, সেই মিষ্টি আমাদের গোত্রে আমাদের সর্দার বিলি করবেন। এই একটা খুশি, তার ছেলে কোরআন শরীফ ধরেছে এই জন্য। তো এই কথা বলার পর তখন ওই নিসারউদ্দিন বলছেন যে আসলে মিষ্টি বানানোর সরঞ্জামাদি যেগুলো, এগুলো তো আমার বাড়িতে থাকে, আমি এখন আপনাদের সাথে কিভাবে যাব? আমার তো এখন যাওয়া সম্ভব না, ওগুলো তো বাসা থেকে নিয়ে আসতে হবে। তখন ওই দুইজন বলে যে না, আপনাদেরকে বা আপনাকে এখন নিয়ে যাব বিষয়টা এরকম না, আপনি এখন বাড়িতে যান, কালকে রাতের বেলা আপনাকে আমরা ডাকবো, আপনি প্রস্তুতি নিয়ে রেখেন, তখন আমরা আপনাকে নিয়ে যাব, আবার আপনাকে দিয়ে যাব, আপনার চিন্তার কোনো কারণ নেই। তখন নিসারউদ্দিন উনি সম্মতি দেন, এরপর ওই দুইজনও চলে যান। তো তখন আবার নিসারউদ্দিন বলেছিলেন যে আপনারা দুজন আসলেন, আমার কাছে তো এই মুহূর্তে মিষ্টি নাই, আমি তো সব বিক্রি করে ফেলেছি, আমি তো আপনাদেরকে কিছু খাওয়াতে পারলাম না। তো ওনার এই বিনয়টা আবার ওই দুইজন খুব পছন্দ করেছেন। তখন ওরা বললেন যে না, আমাদেরকে এখন খাওয়াতে হবে না, আপনি খাওয়াতে চেয়েছেন তাতেই আমরা খুশি, আপনি কালকে আসেন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনি মিষ্টি বানাবেন, তখন আমরা সবাই মিলেই খাবো। তো এইভাবেই একটা সুন্দর, একটা আবেগঘন এবং আন্তরিকতাপূর্ণ কথাবার্তার মাধ্যম দিয়ে ওই সময়ের আলোচনা শেষ হয়। নিসারউদ্দিন উনি বাড়িতে চলে যান, ওনারাও দুজন চলে যান। পরের দিন নিসারউদ্দিন উনি আর আসলে ওই যে উত্তেজনা, যে রাতের বেলা উনি যাবেন, কি করবেন না করবেন, খুব একটা চিন্তায় ছিলেন। ওই দিন আর উনি আসলে মিষ্টি বানান নাই, ওই দিন মানসিকভাবে একটু প্রিপারেশন নিয়েছিলেন, আর ওনার স্ত্রীকেও বিষয়টা বলেছিলেন। আর ওনার বাচ্চা তো ছোট, তাকে তো আসলে বলার কোনো প্রয়োজন নাই। ওনার স্ত্রী বিষয়টা শোনার পর ওনার স্ত্রীর সম্মতি দিয়েছেন, ওনার স্ত্রীও খুব ভালো মানুষ ছিলেন, এইসব বিষয় বুঝতেন। তখন বলছেন ঠিক আছে তুমি যাও, যেহেতু ওনারা এইভাবে তোমাকে ভালোবেসে নিয়ে যাচ্ছে, যাও ঘুরে আসো। ওই রাতের বেলা নিসারউদ্দিন শুয়ে আছে, উনি ওনার ওয়াইফের পাশে ঘুমিয়ে আছে, মাঝখানে বাচ্চা শুয়ে আছে। গভীর রাত, রাত তখন কয়টা উনি বলতে পারেন না, হতে পারে ওই সময়ের প্রেক্ষাপটে রাত 10টা-11টা হবে আর কি। তখন এই অজপাড়া গায়ে ইলেকট্রিসিটি নাই, 10টা-11টা মানে তো অনেক রাত। আর উনি যখন গত রাত্রে ফিরছিলেন তখনও কিন্তু ওই 10টা-10:30 বেজে গিয়েছিল আনুমানিক। তো উনি তো শুয়ে আছেন, ঘুম আসছে না, ওনার ওয়াইফেরও ঘুম নাই। কখন ডাক আসে, হঠাৎ করে বাইরে থেকে খুব সুন্দর কণ্ঠেই ডাক আসে, নিসারউদ্দিন, ও নিসারউদ্দিন, আমরা এসে গেছি। ওনার ওয়াইফও কিন্তু ডাকটা শুনেছেন। তখন ওনার ওয়াইফ বলেন যে ঠিক আছে যাও, সহি সালামত আবার ফেরত এসো, আর ওখানে গিয়ে এমন কোনো আচরণ করো না, কোনো বেয়াদবি করো না, ওনাদের সাথে কোনো ধরনের কোনো ধৃষ্টতাপূর্ণ আচরণ করবে না। তুমি যা বিদ্যা অর্জন করছো মিষ্টি বানানোর বিষয়ে, সর্বোচ্চটা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করো। তো এইভাবে ওনার ওয়াইফ তাকে বলে দেন। উনিও বাইরে বের হন, বাইরে বের হয়ে দেখেন যে ওই দুইজন আসছে, আর ওই দুইজনের সাথে একটা পালকি আছে। পালকির সামনের দিকে একজন, পেছনের দিকে একজন। পালকির ভেতরে বসার জায়গা রয়েছে, তবে এটার উপর একটা পর্দা টানানো, মানে ভেতরে বসলে উপর থেকে যদি পর্দাটা মেলে দেওয়া হয়, ভেতর থেকে আর কিছু দেখা যাবে না যে পালকিটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। উনি পালকির কাছে যখন যান তখন ওই দুইজন বলেন যে আপনি ভেতরে উঠে বসেন। তো নিসারউদ্দিন ভিতরে উঠে বসেন, ওনার ওয়াইফ কিন্তু আর বাইরে বের হন নাই, উকি ঝুঁকিও মারেন নাই যে কি হচ্ছে না হচ্ছে। উনি উঠে বসেন, উঠে বসার পর ওনাকে কিন্তু বলেন নাই যে আপনি চোখ বন্ধ করে রাখেন, এটা সেটা, এটা কিছুই বলেন নাই। জাস্ট খালি উনি উঠে বসছেন, বসার হয়তো বা 1 সেকেন্ড হবে এরকম, বা এই টাইপের 1-2 সেকেন্ড হতে পারে, এর বেশি না। তখন মনে হলো যে এই পালকিটা আবার মাটিতে ঠেকলো, মানে তাকে মাটি থেকে যখন উঠিয়েছে, জাস্ট খালি উঠাতে দেরি, মনে হচ্ছে উঠানোর পর একটা পালকি, একটা ঝাঁকি লাগে, দুলতে থাকে, এই দুলুনিটাও আছে, এর ভিতরে আবার পালকিটা মাটিতে বসে পড়ে। ওনার কাছে মনে হলো কি ব্যাপার, আবার কি বাইরে বের হতে বলবে কি না, কিন্তু হ্যাঁ বলল। বের হওয়ার পর দেখলেন যে না, উনি যেই জায়গায় ছিলেন, ওনার বাড়ির সামনে ছিলেন, উনি আর সেখানে নাই, উনি একটা অন্য জগতে চলে আসছেন। সেখানে তো অনেক বিশাল বিশাল প্রাসাদ, বিষয়টা এরকম না, তবে হ্যাঁ উঁচু উঁচু ঘর সেখানে রয়েছে, সেখানে সাদা সাদা ঘর রয়েছে। তো ওই দুইজন বলেন যে আসেন আমাদের সর্দারের কাছে আপনাকে নিয়ে যাই। নিসারউদ্দিনকে নিয়ে গেলেন। নিসারউদ্দিনের প্রয়োজনীয় সরঞ্জামাদি এগুলো ওনার সাথেই ছিল, এগুলো নিয়েই উনি গিয়েছিলেন। মিষ্টি তৈরি করার জন্য, ছানা বানানোর জন্য কিছু জিনিসপত্র থাকে, এই জিনিসগুলো উনি সাথেই নিয়ে আসছিলেন, এটা নিয়ে উনি পালকিতে উঠেছিলেন। তো সেটা নিয়ে উনি নামেন, নামার পর সর্দারের সাথে দেখা করিয়ে দেন।
দেখা গেল যে তাদের চেহারা সুরত স্বাভাবিক মানুষদের মধ্যে একটু মানে আকার আকৃতি একটু উঁচু লম্বা সুন্দর চেহারা হলে যেরকম হয়, সবার চেহারা অনেকটা একই রকম মনে হচ্ছে, তাদেরকে দেখে জিন বলে মনে হচ্ছে না। এরপর একটা বাচ্চা ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, বলে যে এই কোরআন শরীফ ধরেছে আর কি। এরপর তাকে মিষ্টি তৈরি করার জন্য যে যে সরঞ্জামাদি লাগে বলতে দুধ লাগে, চিনি লাগে, এই সমস্ত জিনিস এনে দেওয়া হলো। কি পরিমাণ মিষ্টি তৈরি করতে হবে, কি কি আইটেম তৈরি করতে হবে, এটা বলে দেওয়া হলো। ওনার যা যা প্রয়োজনীয় জিনিস ছিল, অর্থাৎ ওনার হাতের তৈরি মানে মিষ্টি তো তারা খাবেন, সব জিনিস তো উনি সাথে নিয়ে আসতে পারবেন না, বিশাল বড় বড় কড়াই তো উনি নিয়ে আসতে পারবেন না, অনেক বড় পাত্র নিয়ে আসতে পারবেন না। ওনার নিজস্ব কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো দিয়ে উনি মিষ্টি তৈরি করেন আর কি, সেই জিনিসগুলো শুধু সাথে নিয়ে আসছিলেন আর কি। আর অন্যান্য সব জিনিস ওখানেই ছিল, সেগুলো তাকে দেওয়া হয়। কিছু সহকারী দেওয়া হয়, তো সহকারীদের সাথে কথাবার্তা আচার আচরণে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এরা মানুষ না। তারা সহযোগিতা করলেন, সেখানে আগুন জ্বালিয়ে মিষ্টি তৈরি করা হলো। জিনে যা আগুন দেখলে ভয় পাবে সেটা কিন্তু এরকম হলো না, তারা সব বিষয়ে সহযোগিতা করেছিলেন, অনেক ভালো ভালো মিষ্টি তৈরি হলো। এরপর তাকে বিশ্রামের জন্য একটা ঘর দেওয়া হলো। উনি যেহেতু অনেক পরিশ্রম করেছিলেন, তার গরম লাগছিল ওই সময়। হঠাৎ করে মনে হলো যে উপরে একটা পাখা নড়াচড়া করছে। অনেক সময় জমিদার বাড়িগুলোতে দেখা যেত না যে একটা পাখা দড়ি দিয়ে টানা হতো, একজন বাইরে থাকতো, দড়ি টানতো, ওই পাখাগুলো নড়তো, তো ওই রকম পাখা আর কি। এই পাখার বাতাসটা বেশ মিষ্টি, খুব সুন্দর ঠান্ডা বাতাস। উনি বেশ কিছুক্ষণ বিশ্রাম করেন। কতক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছেন উনি ঠিক বলতে পারেন না আসলে, হয়তো অল্প সময় ঘুমিয়েছিলেন। এরপর তাকে আবার ডাক দেওয়া হয়, উনি উঠে পড়েন। তখন ওই যে সর্দার বলেন যে নিসারউদ্দিন, তুমি তো আমাদের এখানে আসছো, আমি নিয়ে আসাইছি তোমাকে, আর আমার জন্য আজকে ছোটোখাটো একটা আনন্দের দিন, এই জন্য নিয়ে আসি। আর তুমি যেহেতু কষ্ট করছো, আমি তোমাকে ওই রকম কোনো ধন সম্পদ দিব না, ধনী করার জন্য কোনো কিছু দিব না, তবে আমি তোমাকে একটা ভিন্ন জিনিস দিব, যাতে করে তুমি যে পরিশ্রমটা করো, এই পরিশ্রমের মাধ্যম দিয়েই আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করেন। এটা বলার পর ছোটোখাটো একটা ঘন্টা দিয়েছেন। ঘন্টাটা কেমন, আমাদের স্কুলগুলোতে বিভিন্ন পিরিয়ড শেষ হওয়ার পর ঘন্টা বাজে, ছুটির ঘন্টা বাজে, তো এরকম একটা ঘন্টা দিয়েছেন। তো বলেছেন যে তুমি যখন বাজারে যাবা বা কোথাও যাবা, মাঝে মাঝে ঘন্টায় একটা দুইটা বাড়ি দিবা, তখন লোকজন আকৃষ্ট হবে, আসবে তোমার কাছে, দেখবা তোমার বেচা কেনা আল্লাহর রহমতে অনেক বেড়ে যাবে। আর এই ঘন্টাটা তুমি তোমার পরিবারের বাইরে কারো হাতে দিও না, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আমরা কোনো সমস্যা করব না, কিন্তু সমস্যা এমনি হয়ে যাবে, সুতরাং খুব সাবধান। তোমার পরিবার এটা জানতে পারে এটার বিষয়ে, কিন্তু তোমার পরিবারের বাইরে এটা যেন কেউ না ধরে, এরকম নির্দেশনা দিয়ে দেন। এবং উনি বলেন যে ঠিক আছে, এইটা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব যেন এইটা আমার পরিবারের বাইরে কারো হাতে না পড়ে। সেখান থেকে বিদায় নেয়ার জন্য আবার সেই পালকিটা নিয়ে আসা হয়। একই রকমভাবে উনি যেই সমস্ত জিনিসগুলো হাতে করে নিয়ে আসছিলেন, তার সাথে ঘন্টাটা নিয়ে নেন উপহার হিসাবে। এরপর তাকে একই রকমভাবে বাড়িতে দিয়ে আসা হয়। তো বাড়িতে যখন দিয়ে আসা হয়েছে, তখন এই যে আমরা মাঝে মাঝে ঘটনার মধ্যে শুনি না যে অনেক দিন পার হয়ে গেছে, বিষয়টা এরকম হয় নাই। রাতের বেলা নিয়ে গেছে, মনে হলো রাতের বেলায় দিয়ে গেল। ওনার ওয়াইফ তখনও জেগেছিলেন, তবে ঘন্টা খানেক সময় লেগেছে, কিন্তু ওই জিনেদের জগতে গিয়ে কিন্তু অনেকটা সময় পার করেছিলেন, অনেকটা সময়। কারণ মিষ্টি বানানো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তো ওখানে উনি বিশ্রাম নিয়েছেন, ঘুমিয়েছেন। কতক্ষণ ঘুমিয়েছেন হয়তো বা ঘন্টা খানেক হবে পৃথিবীর হিসাবে, এমনটাই মনে হয়েছে। তবে ওই রাতটা পার হয় নাই, ওই রাতের মধ্যেই তাকে দিয়ে যাওয়া হয়। ওনার ওয়াইফ যখন জিজ্ঞেস করেন যে তোমার অভিজ্ঞতা বলো, উনি সব কথা খুলে বলেন এবং উনি বলেন যে এই ঘন্টাটা দিয়েছিল। ওনার ওয়াইফও কিন্তু ঘন্টার বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করেছিলেন, যেন পরিবারের বাইরে এটা কোনোভাবেই না যায়। আর পরিবারের বাইরে নিয়ে যাওয়া, এটা তো এই নিসারউদ্দিনের একটা কমন ব্যাপার ছিল, কেননা বলাই ছিল যে সে যেখানে যাবে ঘন্টাটা নিয়ে যাবে। সে যখন আসতো ঘন্টাটা ঘরের মধ্যে রেখে দিত, সে যখন কোথাও যেত ঘন্টাটা নিয়ে যেত। এই জন্য মূল এটা দেখভাল কিন্তু নিসারউদ্দিনই করতো। সে যখন ফিরে আসতো ঘন্টাটা একটা ভালো জায়গায় রেখে দিত, যাতে করে কেউ না দেখে। আর ঘন্টাটা তো সব মানুষজন দেখতোই, তবে মানুষজন দেখতো কি, সে কোথাও যাচ্ছে, আগে যেমন চিৎকার করে ফেরি করে বলতো যে মিষ্টি কে খাবেন, মিষ্টি কে খাবেন, এখন সে আর এটা বলে না। এখন শুধু যেই পাশ দিয়ে যায়
টং করে একটা ঘন্টা বাজায়, লোকজন চলে আসে। লোকজন বুঝতে পারে, প্রথম দিকে বুঝতে পারেনি, পরে যখন দেখলো যে ঘন্টা কে বাজায়, গিয়ে দেখলো যে এই নিসারউদ্দিন মিষ্টি নিয়ে যাচ্ছে, তখন লোকজন আসে। এইভাবে অল্প কয়েকদিনের মধ্যেই মানুষজন বুঝে ফেলে উনি এখন আর ডাকাডাকি করেন না, ওই ঘন্টা বাজান। আল্লাহর রহমতে বেচা বিক্রিও বেড়ে গেল। উনি চিন্তা করেন এখন আর ফেরি করে বিক্রি করবো না, বাজারে একটা নির্দিষ্ট জায়গায় বসবো। তো জায়গায় বসলেন, মাঝে মাঝে ঘন্টা বাজাতেন লোকজনের মনোযোগ আকর্ষণ করার জন্য। তো ভালোই বেচা কেনা হচ্ছিল। উনি ওনার পরিশ্রম দিয়ে দেখলেন যে আগে হয়তোবা উনি 20 কেজি মিষ্টি বিক্রি করতে পারতেন, এখন দেখা 2 মণ, 2.5 মণ, 3 মণ মিষ্টি উনি বিক্রি করতে পারেন। যার কারণে ওনার বেচা বিক্রি ভালো হচ্ছিল। আল্লাহর রহমতে সংসারে আরও সচ্ছলতা ফেরত আসছে, চলছিল। অল্প কয়েক মাসের মধ্যেই ওনার আল্লাহর রহমতে ভালো উন্নতি হয়ে যায়। এর মধ্যে হয় কি, উনি একদিন কোনো একটা কারণে বাইরে গিয়েছিলেন। ওই দিন আর ওনার মিষ্টি বিক্রির কাজ ছিল না। ওই দিন হাটেরও কোনো বার ছিল না যে কোনো জায়গায় হাট হবে উনি যাবেন, এরকমটা ছিল না আসলে। তো উনি বাসায় ওই ঘন্টাটা রেখে বাইরে বের হন। আর উনি চিন্তা করছেন যে যেহেতু ওনার পরিবারের লোকজন তো জানেই, তাতে আর এটা নিয়ে কোনো তো সমস্যার কথা না। তো উনি তো বাইরে গেছেন, ওনার ওয়াইফও জানে। এখন সমস্যা কি, ওনার বাচ্চা তো আর জানে না। ওনার বাচ্চা জানে না যে ঘন্টার বিশেষত্বটা কি। সে দেখে যে বাবা নিয়ে যায়, সারাদিন ঘন্টাটা থাকে না, রাতের বেলা বাবা যখন ফেরে অধিকাংশ সময় সে ঘুমিয়ে যায়। তো ঘন্টাটা সে ধরতেও পারে না, বাজাতেও পারে না, যার কারণে ঘন্টার প্রতি তার একটা আকর্ষণ ছিল। তো বাবা যেহেতু বাইরে গেছে, সে দেখে যে ঘন্টাটা ঘরের একটা জায়গায় আছে, আর সে তো একদম ছোট বাচ্চা না। ঘন্টাটা নেয়, ঘন্টাটা নিয়ে সে ওই বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের দিকে গিয়েছে। তার মা আবার খেয়াল করেছে বাচ্চা তার হাতে একটা ঘন্টা, মানে এটা ওই সেই ঘন্টাটা, জিনেদের দেয়া ঘন্টাটা। বাচ্চার কাছ থেকে ঘন্টাটা নেওয়ার চেষ্টা করছেন উনি, কারণ এটা তো খুব সেন্সিটিভ জিনিস। এখন বাচ্চার কাছ থেকে যদি অন্য কোনো খারাপ লোক নিয়ে ফেলে তখন তো ঝামেলা হবে। তো উনি যখন নেওয়ার চেষ্টা করছেন, বাচ্চা তো অনেক জোরে কান্নাকাটি শুরু করে দিছে যে না দেবো না দেবো না, অল্প একটু খেলবো, সামান্য একটু খেলবো। উনি দেখলেন যে বাচ্চাটা আসলে কখনো তো এটা ধরে না, আর চাচ্ছেই যখন অল্প সময়ের জন্য, আচ্ছা ঠিক আছে 2-1 মিনিট খেলুক, আমি এরপরে এর কাছ থেকে নিয়ে ঘরে রেখে দিব। উনি ওই চিন্তা করে আবার একটা সাইডে কাজে গিয়েছেন। অল্প সময় পরে উনি আবার ফেরত আসছেন। ফেরত আসার পরে দেখেন বাচ্চাটা কান্নাকাটি করছে, ঘন্টা নাই। উনি বলেন এই ঘন্টা কোথায় গেল? তো বাচ্চাটা ইশারা দিয়ে পুকুরের দিকে দেখাচ্ছে। পাশে তো পুকুর ছিল, তার মানে হচ্ছে ওই পুকুরের ভিতর ঘন্টাটা পড়ে গেছে। এখন উনি তাড়াতাড়ি করে নেমে ঘন্টাটা খোঁজার চেষ্টা করলেন, পেলেন না। ঘন্টাটা তো আসলে একটা পিতলের ঘন্টা ছিল, ভারী জিনিস। পুকুরের মধ্যে যদি এটা পড়েও যায়, এটা কাদার উপরে তো সজোরে আঘাত করে, কাদার ভেতরে ঢুকে যাবে। আর কেউ যদি কাদার উপরে আরও হাঁটাহাঁটি করে খোঁজার চেষ্টা করে, ওটা তো মাটির আরও নিচে চলে যাবে। তো উনি কিন্তু খোঁজাখুঁজি করেছেন, ওই বাচ্চাটা যেদিক দিয়ে দেখিয়ে দিয়েছে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু উনি কোথাও পেলেন না। উনি আবার চিন্তা করলেন যেহেতু এই জিনিসটা গোপনীয় একটা জিনিস, এটার বিষয়টা তো গোপনীয়, এখন তো পাড়া প্রতিবেশীদেরকে বলা যাবে না যে আসো তোমরা ঘন্টা খোঁজো, ঘন্টা হারাই গেছে, এটা তো বলা যাবে না। যেহেতু আশেপাশের লোকজন দেখে নাই, এটা এরকমই থাক, ওনার হাজব্যান্ড আসুক, তারপর ওনাকে বলবেন, উনি এইটার একটা ব্যবস্থা করবেন। এই জন্য উনি ওই সময় চেপে যান, বাচ্চাকে নিয়ে ঘরে চলে যান। সন্ধ্যার পরে যখন নিসারউদ্দিন আসেন, তাকে এই বিষয়টা বলা হয়। বলার পর উনি নিজেও নেমে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু ঘন্টাটা আর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে হয় কি, একটা সিদ্ধান্ত নেন তারা। সেটা হলো যে অনেক সময় হয় না যে গ্রামে কিছু ডুবুরি থাকে, স্বর্ণ, রূপা বা বিভিন্ন মূল্যবান জিনিস যদি পানির মধ্যে হারিয়ে যায়, তারা ডুব দিয়ে সেটা খুঁজে বের করেন। তো এরকম ডুবুরি খুঁজতে থাকেন। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ডুবুরি থাকে, এরা বানর খেলাও দেখায়, মানে এরা ঘুরে ঘুরে বেড়ায়, বানর খেলা দেখায়, এদেরকে আবার মাতারি বলে। তো এইরকম একটা মাতারি ওই গ্রামে আসে, ডুগডুগি বাজায় আর বলতে থাকে যে বানর খেলা দেখতে পারেন, কোনো কিছু হারাই গেলে বলতে পারেন। সে বানরকে দিয়েও নাকি আবার খোঁজায়, বানরও কিন্তু ডুব দেয়, পানির মধ্যে ডুব দিয়ে সে খোঁজার চেষ্টা করে। এইভাবে ওই বানরটাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই মাতারিটা দেখতে 8-10টা স্বাভাবিক মানুষের মতো ছিল না। চুলগুলো বড় বড় ছিল, চোখগুলো যেমন অন্যরকম ছিল, মানে তার দৃষ্টির মধ্যে একটা অন্য ধরনের ভাব ছিল, একটা শয়তানির দৃষ্টির মতো, অনেক উঁচা লম্বা ছিল। ওই মাতারিকে বলা হয় যে ভাই একটা ঘন্টা পড়ে গেছে, খুঁজে দিতে পারবেন? মাতারি বলে এটাই তো আমার কাজ, পানির মধ্যে হারাই গেলে খুঁজে খুঁজে দেয়া। তখন উনি চেষ্টা করেন, অনেকক্ষণ ডুবাডুবি করেন, তার বানরও ডুবাডুবি করে, কিন্তু না। উনি বলেন যে খুঁজে তো পাইলাম না।
এদিকে নিসারুদ্দিনের তো মন খারাপ, খুবই মন খারাপ। এরকম একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ছেলে এটা হারিয়ে ফেললো, আবার এটার বিষয় কাউকে বলাও যাচ্ছে না। কি আর করা, ওই মাতারি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর উঠে চলে গেল। যাওয়ার সময় বলল যে আমি যতক্ষণ চেষ্টা করলাম আমার পারিশ্রমিক দেন। তো নিসারুদ্দিন উনি কিছু পারিশ্রমিক দিয়ে দিলেন, মাতারি তার বানর নিয়ে চলে গেল। এরপর উনি নিজেও খোঁজার চেষ্টা করেছেন বেশ কয়েকবার ওই পুকুরে, পাওয়া গেল না। এইভাবে কেটে গেল প্রায় 1 মাস। কোনো অসুবিধা কিন্তু হচ্ছিল না। অসুবিধার মধ্যে একটাই যে উনি আগে ঘন্টা বাজালে বেশ কিছু লোকজন বেশি আসতো, এখন মনে হচ্ছে লোকজন কমে গেছে। এই বেচাকেনা একটু কম, খুব যে কম তা না, একটু কম। 1 মাস পার হয়ে যায়। একদিন তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল। সবাই ধারণা করে ছেলেটা তো সাঁতার জানতো না, হয়তো পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানির মধ্যে পড়ে গেছে। পানিতে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। জাল ফেলানো হয়, আশেপাশে খোঁজা হয়, পাওয়া যাচ্ছিল না। বেশ অনেকক্ষণ পর, মানে এই ঘটনা কিন্তু সকালের দিকের, সন্ধ্যার একটু আগে আর একটা বাড়ির একজন ভদ্রমহিলা, উনি সারাদিন কাজকাম করার পর ওই পুকুরে গোসল করতে আসছেন। গোসল করার জন্য যখন নেমেছেন পানির মধ্যে, ওই সময় ওনার পায়ে কিছু একটা বাঁধে। উনি যখন ডুব দিয়ে সেটা উঁচু করলেন, উনি দেখলেন যে এটা হচ্ছে নিসারুদ্দিনের একমাত্র ছেলেটার লাশ। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ছেলেটার একটা হাত ছিল না, মনে হচ্ছে একটা হাত তার শরীরের সাথে নাই, কোনো কিছুতে খেয়ে ফেলেছে বা সেটা আলাদা হয়ে গেছে। ডেড বডি তোলা হলো, পরিবারের শোকের ছায়া নেমে আসলো। নিসারুদ্দিন এবং তার ওয়াইফ কাউকে কিছু বলতে পারছিলেন না, তবে ওনারা বুঝতে পারছিলেন এই ঘন্টাটার জন্যই হয়তোবা এই সমস্যাটা তৈরি হয়েছে। ছেলেটাকে দাফন কাফন করা হয়, পরিবারের শোকের ছায়া নেমে আসে। নিসারুদ্দিন ভাবছেন, হায় আল্লাহ, এটা কি হইল, কিভাবে কাজটা হয়ে গেল। নিসারুদ্দিনের ওয়াইফ উনি আক্ষেপ করে নিসারুদ্দিনকে বলছিলেন যে আমি কেন ছেলেটার কাছ থেকে জোর করে জিনিসটা নিয়ে নিলাম না। ও কান্নাকাটি করতেছিল, তারপর আমার জোর করে নিয়ে নেওয়া উচিত ছিল। বাচ্চার কান্নাকাটিতে আমার এরকম গুরুত্বপূর্ণ বিষয়টা হেলাফেলা করা উচিত হয়নি। আসলে যেটা হওয়ার তো হয়ে গেছে, ভাগ্যকে তো মেনে নিতে হবে, কি আর করা। ওনারা নিজেদের ভাগ্যকেই দোষারোপ করছিলেন। আরও প্রায় কেটে যায় 1 মাস। সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতে থাকে। একদিন গভীর রাতের বেলা বাইরে থেকে ডাক আসতে থাকে, নিসারুদ্দিন, ও নিসারুদ্দিন। নিসারুদ্দিন এই ডাক শুনতে পায়, তবে এই ডাকটা তার ওয়াইফ শুনতে পায়নি। তার ওয়াইফ গভীর ঘুমে বিভোর ছিল। নিসারুদ্দিন বাইরে বের হয়ে চমকে যায়, আরে এ তো সেই জিনের সর্দার, এবং তার সাথে হাজার হাজার জিন এখানে রয়েছে, আর তাদের সাথে একটা খাটিয়াও রয়েছে। সবার মন খারাপ। এবারে কেউই কিন্তু সাদা ড্রেস পরা না, সবাই কালো ড্রেস পরা, মনে হচ্ছে তারা শোকের পোশাক পরেছে। নিসারুদ্দিন জিন সর্দারকে সালাম জানায়। জিন সর্দার সালামের উত্তর দেয়। এরপর জিন সর্দার জানায়, নিসারুদ্দিন, আমি একটা কথা তোমাকে বলতে এসেছি। আমার মনে হয় তোমার এই কথাগুলো জানা খুব জরুরি, তা না হলে আমার প্রতি তোমার একটা ভুল ধারণা সারা জীবন থেকে যাবে। তুমি হয়তোবা আমাকে দোষারোপ করবা, তোমার স্ত্রী আমাকে দোষারোপ করবে, কিন্তু এই কথাটা আমাকে বলতেই হবে। এরপরে জিন সর্দার বলতে থাকেন এক রহস্যময় ভয়ঙ্কর একটা বিষয়। জিন সর্দার বলেন যে এই যেই ঘন্টাটা পানির মধ্যে পড়ে যায়, এটা বাচ্চাটা স্বাভাবিকভাবেই ফেলে দিয়েছিল। আসলে এখানে কোনো প্যারানর্মাল বিষয় ছিল না। আর ভারী জিনিস পানির মধ্যে পড়ে গেছে, এটা ওইভাবে খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ওই যে মাতারি যে বানর নিয়ে এসেছিল, এ ছিল খুবই খারাপ প্রকৃতির একজন মানুষ। সে আসলে ডুব দিয়ে ঘন্টাটা পেয়েছিল। যখনই ঘন্টাটা সে হাত দিয়ে ধরেছে, ঘন্টাটা অত বড় ছিল না। সে বুঝতে পেরেছিল এই ঘন্টাটা স্বাভাবিক কোনো ঘন্টা না, এটার সাথে জিনেদের একটা সম্পর্ক রয়েছে। যেহেতু ঘন্টাটা ওভাবে আসলে বড় ছিল না, সে নিজের শরীরের কোনো একটা জায়গায় লুকিয়ে ফেলে। এরপর মিছামিছি সে খোঁজার অভিনয় করে, তারপর বলে যে পাওয়া গেল না, আমাকে পারিশ্রমিক দেন। এরপর সে পারিশ্রমিক নিয়ে চলে যায়। এই মাতারি এই জিনিসটা নিয়ে
ভারতের আসামের কোনো এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে এটা অনেক উচ্চ মূল্যে বিক্রি করে। ওই সময় 1980-র দশকে এটা কয়েক লক্ষ টাকায় নাকি বিক্রি করেছিল, যেটা ওই মাতার ভাগ্যকেই পরিবর্তন করে দিয়েছিল। এই ঘণ্টাটা পাওয়ার পর ওই তান্ত্রিক এটার উপর কালো জাদু প্রয়োগ করে এই জিনের সর্দারের পুরো গোত্রের উপরে ভয়ঙ্কর এক মায়াজাল সৃষ্টি করতে সক্ষম হয়। আর এই মায়াজাল সৃষ্টি করে জিনের সর্দারের স্ত্রী এবং তার একমাত্র ছেলেকে বন্দি করে নিয়ে যায়। সে কিছুই করতে পারে নাই। জিনের সর্দার সে অনেকবার চেষ্টা করেছে তার দলবল নিয়ে তার সন্তান এবং স্ত্রীকে উদ্ধার করার জন্য, কিন্তু পারে নাই। কেননা তার স্ত্রী এবং সন্তানকে নাকি এমন একটা ঘরে রাখা হয়েছিল যেই ঘরের চতুর্দিকে শূকরের চামড়া ঝুলানো ছিল। এই কারণে ওই ঘরের মধ্যে তারা ঢুকতে পারত না। কোনো এক অজানা কারণে ওই ঘরটাকে তারা দেখতেই পেত না, আর দেখলেও ঢুকতে পারত না। বেশ কয়েকবার প্রচেষ্টা চালিয়েও যখন তারা ব্যর্থ হলো, তখন ওই তান্ত্রিক ওই সর্দারকে আপোষের প্রস্তাব দেয় যে তুই এভাবে তোর স্ত্রী পরিবার পরিজনকে উদ্ধার করতে পারবি না, আমার কথা শোন, আমার কথা শুনলে তোর স্ত্রী পরিবারকে ফেরত দিয়ে দেব, এই ঘন্টাও ফেরত দিয়ে দেব। কি করতে হবে? আফ্রিকাতে যা, আফ্রিকার অমুক জায়গায় যা, একটা বানরের মাথার খুলি এনে দিতে হবে। এই জিনিস দিয়ে কালো জাদু করা হয়। উনি সেটাই করেছেন। তারপর বলেছেন যে অমুক জায়গায় যা, অমুক প্রাণীর একটা দাঁত এনে দিতে হবে। সেটা উনি আনতে বাধ্য হয়েছেন। তারপরে কবরস্থানে পাঠিয়েছেন লাশের মাথা সংগ্রহ করার জন্য। উনি অত্যন্ত শক্তিশালী জিন ছিলেন, উনি ওনার ক্ষমতা প্রয়োগ করে এটা করতে পারতেন। লাস্টে এসে নাকি এমন একটা কাজ করার কথা বলেছেন যেইটা করতে গিয়ে ওনার আসলে শরীরটা বারবার কেঁপে উঠছিল আল্লাহর ভয়ে। উনি ওনার স্ত্রী পরিবার পরিজনকে বাঁচানোর জন্য, ওনার গোত্রে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উনি বেশ কিছু কাজ করেছেন। কিন্তু এবারে বলা হয় যে শ্মশানে দুটো যমজ বোন, এই দুটো বোন পানিতে পড়ে মারা গেছে। এই দুইটা বোন একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে, এবং ওরা যখন মারা গেছে এই মারা যাওয়ার যে লগ্ন বা তিথিটা ছিল খুব অন্যরকম একটা তিথি। এই তিথিতে যদি কেউ মারা যায়, এরকম যমজ বোন মারা যায় একসাথে, তাহলে এদের মাথা দিয়ে অনেক কাজ হয়। আর এই দুইটা মেয়ে ছিল হিন্দু ধর্মাবলম্বী। যেহেতু ছোট বাচ্চা মানুষ ছিল এরা দুজন, এদেরকে শ্মশানেরই একটা জায়গায় হিন্দু ধর্মের রীতি অনুযায়ী মাটিতে কবর দেওয়া হয়েছে। ওই জিনকে বলা হয়েছে যে তুই গিয়ে এই দুই মেয়ের মাথা নিয়ে আসবি। উনি মুসলিম জিন, উনি কবরে গেছেন, কবরে বলতে মুসলিমদের কবরস্থানে গেছেন। উনি এখন শ্মশানে গিয়ে এই কাজটা করবেন, ছোট দুটো বাচ্চার মাথা নিয়ে আসবেন। এইটা উনি কিভাবে করবেন? আর এই মাথা দিয়ে তো আরো অনেক অপকর্ম করবে। ইতিমধ্যে তার এনে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে অনেক অপকর্ম সে করেছে, এখন এই দুইটা মাথা দিয়ে তো আরো অনেক অপকর্ম করবে। না জানি কত মানুষের জীবন চলে যাবে কালো জাদুর মাধ্যমে। উনি যাচ্ছিলেন সেই শ্মশানের দিকে, কিন্তু খুব কান্নাকাটি করছিলেন যে হায় আল্লাহ, এইটা আমি কি করতেছি? আমার গোত্রের লোকজন যদি জানে আমি যে এতগুলো কাজ ওই তান্ত্রিককে করে দিছি, আমার গোত্রের কেউ জানে না। আমার গোত্রের লোকজন যদি কোনোভাবে জানে, তাহলে কি আমার গোত্রে আমি আর জায়গা পাবো? আমি সর্দার হলেও এরা তো আমাকে দূর দূর করে তাড়াই দিবে। আর সবচেয়ে বড় কথা যে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? আল্লাহ, তুমি আমাকে দিয়ে এই কাজটা করায়ও না। উনি খুব কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে। উনি যাচ্ছেন শ্মশানের দিকে, কিন্তু আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছেন, আল্লাহ তুমি একটা উপায় বের করে দাও, আমার স্ত্রী পরিবার পরিজনকে বের করে দাও, একটা উপায় বলে দাও, আর আমাকে দিয়ে এই ভয়ঙ্কর খারাপ কাজটা করায়ও না। তো এইভাবে উনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করতেছেন, আর উনি যাচ্ছেন শ্মশানের দিকে। এর মধ্যে ঘটে এক অদ্ভুত ঘটনা। ওই সময় কেউ একজন ওই জিন সর্দারকে ডাক দেয়। জিন সর্দার তাকিয়ে দেখেন যে ঠিক ওনার গোত্রের না, সম্পূর্ণ ভিন দেশি গোত্রের একদল জিন। তারা অস্ত্র শস্ত্র নাই তাদের কাছে, মনে হচ্ছে তারা কোনো সফরে বেরিয়েছিলেন। আর জিনেরা কিন্তু যেই দেশেরই হোক, তাদের ভাষাগত একটা বিষয় কিন্তু কমিউনিকেট করতে পারেন, যে তাদের ভাষা কিন্তু খুব সহজেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারেন, ভাষা যাই হোক। তখন এই জিন সর্দার উনি বলেন যে এই যে গোত্রটা, এই গোত্রটা ছিল মিশরীয় পাহাড়ি এলাকার একটা মুসলিম জিনদের গোত্র। এরা নাকি
জিনেদের মধ্যে দাওয়াতে তাবলিগের প্রচলন আছে। তো এরা মাঝে মাঝে বের হয়ে দাওয়াতে তাবলিগের কাজ করেন। তো ওনারা মিশর থেকে বের হয়ে অন্য কোনো একটা জায়গায় গিয়েছিলেন, এখন ফিরছিলেন। তারা এরকম একজন সর্দারের কান্নাকাটি দেখে মুসলিম জিন হঠাৎ করে থমকে যান। এরপর তাকে ডাকেন, ডাকার পর জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তুমি এরকম কান্নাকাটি করছো, কি হয়েছে? এরপর নাকি সব কথা খুলে বলেন। তখন ওখানে থাকা জিনের সর্দার উনি বলেন যে তোমার সিচুয়েশনটা বা তোমার যে অবস্থাটা আমরা বুঝতে পারছি। আমরা এখন সরাসরি তো ওদের সাথে যুদ্ধ করতে যেতে পারবো না, কারণ আমরা দাওয়াতে তাবলিগের কাজে বের হয়েছিলাম, আর যুদ্ধ করার মতো অবস্থা এই মুহূর্তে আমাদের নাইও। তবে তোমাকে এমন একটা জিনিস দিতে পারি, এইটা দিয়ে তোমরা যুদ্ধ করতে পারবা। তখন নাকি ওই জিন সর্দার ওনার কাছ থেকে একটা আতর বের করে দেন। উনি বলেন যে এই আতরটা সাধারণ কোনো আতর না, এই আতরের সুঘ্রাণ কোনো দুষ্টু লোক সইতে পারে না। তাদের দম বন্ধ হয়ে আসবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে, ছটফট করতে থাকবে। মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যেরকম ছটফট করতে থাকে, ওরকম হাত পা ছোটাছুটি করতে থাকবে। এই আতরের সুঘ্রাণ এদের জন্য একটা বিষের মতো কাজ করবে। তুমি এবং তোমার গোত্রের সবাই অস্ত্র শস্ত্র নিয়ে এই আতরটা শরীরে মেখে যায় আক্রমণ করো, ইনশাআল্লাহ তাআলা তোমরা এটার সমাধান পাবা। এই বলে ওনারা ওখান থেকে বিদায় নেন। জিন সর্দার ওই আতর নিয়ে ওনার গোত্রে ফেরত আসেন। ফেরত এসে বলেন যে তোমরা প্রস্তুত হয়ে যাও, আমরা আবার সেখানে যাব। সর্দারের কথা অনুযায়ী তারা সবাই প্রস্তুতি নেয়, আর সর্দার প্রত্যেককে তাদের শরীরে এই আতরটা লাগিয়ে দেন। অসাধারণ মন মাতানো সুবাস। সবাই বলে যে এরকম সুবাস আমরা জিনেরাও তো পাই না। এরপর চলে যান আসামের সেই তান্ত্রিকের কাছে। আসামের ওই তান্ত্রিকের কাছে আরও হাজার হাজার জিন ছিল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এই জিনগুলো প্রায় প্রত্যেকেই মুসলিম এবং শক্তিশালী জিন ছিল। এদেরকে কোনো না কোনোভাবে আটকিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ এই তান্ত্রিক করাতো। যখনই এই সুঘ্রাণটা ওই তান্ত্রিকের আখড়ায় ছড়িয়ে পড়েছে, তার যেই জায়গাটা ছিল, তখন নাকি এই তান্ত্রিক ছটফট করা শুরু করছে। মানে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, সে আর পারছে না, সে কোনো মন্ত্রই উচ্চারণ করতে পারে না, কারণ তার দম বন্ধ হয়ে হাত পা ছোটাছুটি শুরু করে দিছে। আর ওই সময় এই জিন সর্দার ওই তান্ত্রিকের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর তান্ত্রিকের আন্ডারে থাকা যত জিন ছিল সবাই মুক্তি পেয়ে যায়, আর তার স্ত্রী পরিবারকেও ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। কারণ হচ্ছে ওই আতরের সুঘ্রাণের কারণে ওই যে শূকরের যেই চামড়ার উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এগুলোও কেটে যায়। আর তান্ত্রিককেও ওই জিন সর্দার কোনো ক্ষতি করতে পারতো না, কারণ হচ্ছে ওই তান্ত্রিকের গলায় নাকি শূকরের দাঁত দিয়ে তৈরি এক ধরনের বিশেষ কালো জাদুর মালা থাকতো, যার কারণে তাকে কেউ ক্ষতি করতে পারতো না। ভালো জিনও না, খারাপ জিনও না, ওটা একটা মন্ত্রপুত মালা, শূকরের দাঁতের তৈরি। এটার উপরে আসলে জিনেদের কার্যকারিতা নাকি খুবই কম থাকে। বিশেষ করে এইটা এমনভাবে আসলে মন্ত্রপুত করে তৈরি করা হয়েছিল। আর যখন ওই সুঘ্রাণটা ওখানে ছড়িয়ে পড়েছে, এই সব ধরনের কালো জাদুর প্রভাব অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগেই মূলত ওনারা এই কাজটা করতে সক্ষম হন। সমস্যাটা হলো কি, যে ওই ওনার ওয়াইফকে যখন ওই ঘর থেকে বের করা হয়, কোনো একটা বিশেষ জাদুর একটা বলয় নাকি ওই ঘরের মধ্যে ছিল। বাইরের থেকে ওই জিনিসটা যখন দুর্বল হয়ে গেছে, ঘরের মধ্যেও কোনো একটা এমন জাদুর উপকরণ ছিল, যার কারণে ওনার ওয়াইফ তো দেখা যাচ্ছে যে পরিণত বয়স্ক একজন জিন ছিলেন, কিন্তু তার বাচ্চাটা তো আসলে অল্প বয়স্ক একজন জিন ছিল। ওইটার প্রভাবেই আসলে তার বাচ্চাটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। ওখান থেকে যখন বের করা হয় তখনই নাকি তার বাচ্চাটা মারা যায়। কোনো আক্রমণে মারা যায় নাই, কিন্তু এমনিতেই নাকি মারা যায়। ওই ঘরেই সেই আটকা পড়ে গিয়েছিল আর কি। তাকে মৃত অবস্থায় বের করা হয়। আর ওখান থেকে যখন বের করা হয়, এই যে হাজার হাজার গোত্রহীন যে জিনদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরপাকড় করে নিয়ে আসা হয়েছিল, এই সবগুলো জিন এই জিন সর্দারের অধীনে আনুগত্য স্বীকার করে এবং তাকেই সর্দার হিসাবে মেনে নেয়। এরাও তার সাথে চলে আসে। এরপর জিন সর্দার জানান যে তুমি এখন যে খাটিয়াটা দেখতে পাচ্ছ, এখানে আমার আদরের সন্তান রয়েছে, আর তোমার কাছে একটা বিষয় বলতে আসছি, সেটা হচ্ছে তুমি এটা মনে করো না তোমার সন্তানকে আমরা হত্যা করছি। তোমার সন্তানকে আমরা হত্যা করি নাই। এই পুকুরে গজার মাছ রূপী একটা জিন আগে থেকে বসবাস করত। এই জিনটা
নির্দিষ্ট সময়ে তার একটা মানুষের মাংস খাবার প্রয়োজনীয়তা ছিল। সে বহুদিন যাবৎ চেষ্টা করতেছিল, পারতেছিল না। ওই সময়টায় তোমার ছেলে এই পুকুরের কাছে চলে এসেছিল, আর তখন সে পুকুরের ভেতর থেকে বিভিন্ন ধরনের বল খেলনা দিয়ে তাকে আকৃষ্ট করে। ওর বুদ্ধি শুদ্ধি একটু কম ছিল, ও পুকুরের পানিতে নেমে যায়, আর তখনই তাকে মেরে একটা হাত খেয়ে ফেলে। তোমার সন্তানকে আমরা মারি নাই। এটা যা হয়েছে তোমারও দোষ না, তোমার বাচ্চারও দোষ না, তোমার পরিবারেরও কারো দোষ না, আমাদেরও দোষ না। এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। তুমি তোমার সন্তান হারিয়েছ, আমি আমার সন্তান হারিয়েছি। তবে এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো আফসোস করি না, কেননা আমি আমার একটা সন্তান হারিয়েছি, কিন্তু গোত্রহীন অসংখ্য শক্তিশালী জিনেরা যারা এই তান্ত্রিককে কালো জাদুতে সহযোগিতা করতো নিজেদের ইচ্ছার বিপরীতে, এরা মুক্তি পেয়ে গেছে, আর এরা আমার সাথে চলে এসেছে। এতেই আমি খুশি যে বহু জিনকে খারাপ পথ থেকে ফিরায় আনতে পারছি। আল্লাহ আমার চোখের পানি এটার মূল্যায়ন করেছেন। তা না হলে ওই সময়ে দাওয়াতে তাবলিগের কাজে বের হওয়া ওই জিনের গোত্রের সাথে আমার কেন দেখা হবে? তারাই কেন এই আতরটা আমাকে দিবে? এরা সব আল্লাহর ইচ্ছা ছিল। আল্লাহ আমার সন্তানের জীবনের ওসিলায় এতগুলো জিনকে মুক্ত করেছেন, এতেই আমি খুশি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে আরও সন্তানাদি দান করবেন। তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না। আর এই যে দেখো ঘন্টাটা, যেই ঘন্টাটা আমি তোমাকে দিয়েছিলাম, আমরা একটা জিনিস একজনকে একবারই দিতে পারি, দ্বিতীয়বার সেটা দিতে পারি না। এটা আমি নিয়ে যাচ্ছি। তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না। আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। এই বলে নাকি জিন সর্দার বিদায় নিয়েছিলেন। আর জিন সর্দার তার নাম বলে গিয়েছিলেন, তার নাম হচ্ছে সুলাইমান সিদ্দিক। এই সুলাইমান সিদ্দিক ছিলেন ওই জিনেদের সর্দার। সেখানে আরও অসংখ্য জিন এসে যুক্ত হলেন, প্রায় কয়েক হাজার জিন, যারা ওই তান্ত্রিকের কাছ থেকে মুক্তি লাভ করেছিলেন। তো এরপরে এই যে নিসারউদ্দিন, ওনার ব্যবসা বাণিজ্য যে একদম ডাউন হয়ে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না। বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখি যে এরকম জিনেদের দেয়া কোনো জিনিস হারিয়ে ফেলে সে একদম পথের ফকির হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়। ওনার বেলায় ওরকমটা হয় নাই। হ্যাঁ, ওনার ব্যবসা যেভাবে ফুলে ফেপে উঠেছিল ওরকমটা না হয়ে অনেকটা কমে এসেছিল। তবে উনি যে একদম অসচ্ছল হয়ে পড়েছিলেন বিষয়টা এরকম না, আবার আগের মতো হওয়ার উপক্রম হয়েছিল। আগে তো একদম ফেরি ফেরি করে বিক্রি করতেন বিভিন্ন জায়গায়, ওই একটা জায়গায় বসেছিলেন, ওইখানেই উনি বিক্রি করতেন। এভাবেই উনি ওনার সময়টা পার করেছেন। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। ঘটনাটি ঘটায় একটি ঘটনাটি ঘটেছে আমার খালুর সঙ্গে। তো ওই এলাকায় মানে প্রচুর মানে দোলার মানে ক্ষেতের যে মানুষ ধান গাড়ে, দোলা বলে যেটাকে আর কি, ওই দোলা খেতে পানি উঠলে, নতুন বৃষ্টির পানি পাইলে মানে প্রচুর মাছ ওই এলাকায়, মানে আমার খালুর এলাকায়। তো একদিন শখ করে তা ওনার বন্ধু সহ লাইট নিয়ে মাছ মারার জন্য রওনা দিল বাসার থেকে, খাওয়া দাওয়া করে আনুমানিক 12টার দিকে। তো ওনারা দুইজন কিছু সময় মোটামুটি মাছ পাইছে, মানে ওনাদের মানে মনে মানে একটা ভালো লাগা, মানে মাছ পাইলে তো কীরকম ভালো লাগে আর কীরকম মাছের নেই সেটা তো মানুষ মানে সবাই জানেন আপনারা। তো উনি মাছ পেয়ে অনেক খুশি। তো ওনার বন্ধুকে বলতেছে, চল ওই পাশে আড়ার ঝাড়ের ওইদিকে নাকি প্রচুর মাগুর মাছ আছে, ওইদিকে মাগুর মাছ আর কি মারতে যাবো, ওইদিকে চলে যাই। তো দুই বন্ধু যেহেতু আছে, রাত তখন প্রায় 2টা বাজে, 12টা থেকে 2 ঘন্টা মাছ মারলো, কিছুটা মাছ পেয়েছে, 2 ঘন্টা হয়েছে, রাত 2টা বাজে। সেই আড়ার দিকে ওরা রওনা দিল। কিছুটা পথ যাওয়ার পর সামনে একটা বিড়াল দেখতে পেল, কালো বিড়াল। বিড়ালটার চোখ ছিল ভয়ানক আকৃতির, মানে একটা লাইট মারার সঙ্গে সঙ্গে যে বিড়ালের একটা চোখ, মানে পুরো ভয়ানক একটা চোখ বিড়ালটার আর কি। তো ওনারা দুইজন মোটামুটি যাওয়ার পথে অতটা মনে করে নাই আর কি, ওরা যাইতেছিল। তো মাছ মারা শুরু করলো দুইজন। মাছ মারতে তো মনে করেন আপনারা যদি মাছ মানে মারেন, মানে
কেউ কিন্তু একসঙ্গে মাছ মারে না, কেউ আলাদা আলাদা মাছ পাইতে মানে যেদিকে যে মাছ পায় সেদিকে সেইদিকে যেতে থাকে। তো আমার খালু কিছুটা ঘন জঙ্গলের দিকে ঢুকে পড়েছে, আর ওনার যে বন্ধু নয় পিছনের দিকেই মানে নতুন মানুষ তো পিছনের দিকে মারতেছে, মানে পানি ক্লিয়ার দেখা যাচ্ছে ওইদিকে মারতেছে। তো আমার খালু কিছু দূর মানে যাওয়ার পর যে আর ক্ষেতের মাঝখানে যে সেই বিড়ালটা একটা দেখে গাছের ডালে মানে বসে, মানে মুখটা এত রক্ত মাখা লাল আর চোখ দুটো পুরো মানে এত বিশ্রী দেখার মতো না। তো উনি যেহেতু লাইট দিয়ে মাছ মারে যারা, তাদের কিন্তু অনেক সাহস থাকে, এমনি এমনি কেউ মাছ মারতে যায় না, তাদের প্রচুর সাহস লাগে আমার লাইট দিয়ে মাছ মারতে। তো উনি তারপর আনমনে মাছ মারতেছে। তো কিছু দূর যাওয়ার পর দেখতেছে বিড়ালটা অন্য পিছি মানে পিছন আসতেছে বিড়ালটা, আর হাসি ভাব বিড়ালটার, মানে মুখটা এত বড় বড় দাঁত বিশ্রী। তো উনি কোচার যে ডাঁটাটা থাকে ওই ডাঁটাটা দিয়ে বিড়ালটাকে এভাবে একটা মেরে দিয়েছে। এই যেমনি মেরে দিয়েছে বিড়ালটা ঘপ করে এসে ওনার ঘাড়ে চাপ দিয়ে বসছে। তো উনি ওরে বাবা কয়ে একদম বিড়ালটাকে ঝটকে হাত দিয়ে ফেলাই দিয়েছে। তো ফেলাই দেওয়ার পর বিড়ালটা এখান থেকে চলে গেল। তো উনি ওনার সেই বন্ধুকে দেখে, আশেপাশে বন্ধু তো নাই, বন্ধু অনেক দূরে, উনি অনেক দূর চলে আসছে, প্রায় আর মাঝখানে চলে আসছে, মানে জঙ্গলের মাঝখানে চলে আসছে আর কি। তো কিছু দূর আসার পর উনি দেখতেছে একটা বিড়াল আর একটা বিড়ালের সঙ্গে একটা লম্বা একটা কালো মানে ডাইনি, মানে ডাইনি বলে, মানে একটা মানে ভূতের আকৃতি একটা মেয়ে, চুল ছেড়ে দিয়ে দাঁতগুলো ওই ভয়ানক টাইপের, চোখগুলো জল করতেছে, সে দাঁড়িয়ে আছে। তো খালু তো ভয়ে পুরো একদম মানে ওনার গা দিয়ে মানে পানি একদম বাইর হয়ে পুরো মানে একদম অন্যরকম একটা অবস্থা হয়েছে। তো ওই মেয়েটা বলতেছে যে তুই ওকে মারছিস, তোর এত বড় সাহস, তুই আমার এরিয়াতে ঢুকে তুই মাছ মারতেছিস, তোকে এই সাহস কে দিয়েছে, মানে এরকম টাইপের কিছু কথা বলছে আর কি কেন। তো উনি তো মানে আর কি বলবে, মানে উনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, মানে ওনার মুখ একদম বন্ধ, মানে উনি কোনো কথা বলতে পারতেছে না, এতটা ভয় পেয়েছে। তো তারপর খালু ওইখান থেকে দৌড় দিয়ে এই পাশে একটু চলে আসলো। তো চলে আসার পর লাইট দিয়ে দেখতেছে আশেপাশে কেউ নেই। তো আশেপাশে কেউ নাই, উনি স্বাভাবিকভাবে ওনার সেই বন্ধুর কাছে যাবে আর কি। উনি দ্রুত হাঁটতেছে, পিছন দিয়ে ওনার ঘাড়ে কে জানি এরকম হাত দিয়ে বলতেছে, এবারে এরকম করতেছে, ডাকতেছে। উনি ঘপ করে লাইটটা জ্বলে পিছন দিয়ে দেখে সেই মহিলাটা রক্ত মাখা একদম মুখটা ওনার সামনে দাঁড়িয়ে আছে। উনি ওরে বাবা কয়া ওইখানে একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই দিক মধ্যে ওনার যে বন্ধু ওই সাইডে মাছ মারতেছে, উনি আবার মাছ মারতে ওই ড্রেনের ঢাল দিয়ে আস্তে এসে দেখে ওনার বন্ধু মানে আমার মামা পড়ে আছে। তো উনি বলতেছে কিরে সাজিস তুই এখানে কি হয়েছে তোর, এখানে পড়ে আছিস কেন? উনি তো কোনো জ্ঞানই ফিরতেছে না ওনার। তো উনি ধপ করে একটা ড্রেন থেকে হাত দিয়ে পানি নিয়ে এসে চোখের মধ্যে ছিটকানি দিল পানির। তো জ্ঞান ফেরার পর ওনার বন্ধুকেই দেখে ভয় পাচ্ছে, মানে বলতেছে আমাকে মেরো না, আমি তোমার কি করতে বলছি। ও বলতেছে কিরে সাজিস তুই আমার কি বলতেছিস, বুঝলাম না ব্যাপারটা, কে তোকে মারে, মানে এরকম টাইপের একটা কথা আর কি বলতেছে। পরে বলতেছে ও চোখ যখন আমার মামা খুলে দেখতেছে ওনার বন্ধু আশেপাশে দেখতো, সামনে দেখে এদিকে দেখে ওদিকে দেখ কেউ আসে নাকি। পরে দেখছে কি না এখানে তো কেউ নাই। কি রে ভাই তুই এতদিন থেকে মাছ মারিস, তুই তোর কত গল্প শুনছে মাছ মারার কাহিনী, তুই কি ভয় পাচ্ছিস এরকম? তো বলছে না তো বন্ধু আমি কোনোদিন এরকম ভয় পাই না, আজকে হঠাৎ করে এরকম পুরো স্টোরিটা করে দিল। ওনার বন্ধু এতটা ভয় পেয়েছে, মানে উনিও কথা বলতে পারতেছে না, দুজনকে মানে একদম ভয়ে কাঁপতেছে, থরথর হয়ে কাঁপতেছে। বলতেছে চল বন্ধু আমরা আজ মাছ মারবো না, আর চলে যাবো এখানে ভেজাল আছে আজকে। কিন্তু সেই দিনটা ছিল আমাবস্যা রাতে নাকি মানে ভূতেরা নাকি খেলাধুলা করে। সেই দিনেই ওরা মানে দুই বন্ধু আর কি মাছ মারার জন্য চলে গিয়েছিল। তো ওনারা আসতেছিল তো কিছুটা পথ আসার পর সামনে একটা বট গাছ, তো
তো আবার সেই সেম ওই কালো পিঠটা দুই বন্ধুই দেখতে, এবার আবার দুই বন্ধু, তো আমার খালু আর খালুর বন্ধু দুজনে দেখতেছে। তো দুইজনে দেখতেছে, দুজনকে জড়িয়ে মানে চিৎকার দিয়ে বলতেছে, মানে কেউ আছেন নাকি, কেউ আছেন নাকি এরকম করে বলতেছে। আর ওটা উল্টা পাশে ঝুলে মানে ভয়ঙ্কর টাইপে মানে হাসতেছে যে কে বাঁচাবে তোদেরকে, এখানে কেউ নাই। এই বলে বট গাছের একটা মোটা টিয়াল মানে আমার খালুর আর খালুর বন্ধুর সামনে ধুরুস করে ফেলে দিল, এক ইশারায় ফেলে দিল যে বলতেছে তোরা এই দুইটা এই ঠেলটাতে উঠ, তোদেরকে আমি আজকে নিয়ে যাব। বলতেছে ওরা দুজন তো ওটা তো দূরে থাক, মানে একদম কোচা লাঠি ফেলে লাইট টাইট দিয়ে একদম মার একটা দৌড় দিতে মানে দুজনে দৌড়াচ্ছে সেই কাদো মাখা সেই পানি খেতলা দোলা বাড়িতে আর কি দৌড়তেছে। মানে সাইডে কিন্তু রাস্তা ছিল, এখন মানে দৌড় দিছে আপনার দোলার ওই দিক দিয়ে। তো দোলার ওই দিক দিয়ে দৌড় দিচ্ছে, এক দৌড়ে ওনারা একদম ওনার মা মানে আমার খালুর বাড়ির একদম বারান্দার দিকে বারান্দাতে উঠছে, উঠে একদম হাঁপাচ্ছে। তো আমার খালা আবার মানুষের আওয়াজ শুনে উঠে দেখলো যে কে আসছে বাড়ির সামনে। দেখি এই বলে লাইট জ্বালিয়ে দেখে খালুর এরকম অবস্থা, কাদা মাদা গায়ে মেখে একদম অবস্থা একদম সেরকম। পরবর্তীতে পুরো ঘটনাটা পরে মানে খালু আর খালুর বন্ধু খুলে বললো। এই বলে 4-5 জন লোক মিলে আবার সেই যে জায়গায় লাইট কোষা মাছের যে খাঁচাটা আর কি রেখে আসছে ওইখানে আবার রওনা দিল। ওইখানে যে দেখে সেই বট গাছও নাই আর ওই ইয়াও নাই, মানে ওই কালো পেট টাইপের যে মেয়েটা ছিল সেই মেয়েটাও নেই। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।